তো মুগ্ধ বলো, তরুণ, আপনি চলে গেলে আপনি হয়তো বাংলালিংকে ভুলে যাবেন, বাট বাংলালিংক আপনাকে ভুলবেন না। কখন আপনার মনে হয়েছে আপনি একজন ভালো ট্রেনার না? এইরকম মাঝে মাঝে মনে হয়, কিছু কিছু ক্ষেত্রে মানে পার্টিসিপেন্টদের স্যাটিসফ্যাকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, কোনো সার্টেন ডেজিগনেশন বা কোনো সার্টেন টিমের ওদের যখন রিফ্লেকশনটা আমি দেখতে পারি যে দে আর নট এনজয়িং বা দে আর নট টেকিং দ্য ট্রেনিং সেশন সিরিয়াসলি, হ্যাঁ, ওরা হয়তো ভাবছে ধুর কি দেখাচ্ছে কি শেখাচ্ছে, তখন আমার কাছে নিজেকে ফেলিওর মনে হয় ওই মুহূর্তে। যে গুড মেমোরিজ মানে এখানে খুব ব্যাড মেমোরিজ খুবই কম। অ্যাজ এ ট্রেনার যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সেটা হচ্ছে যে মানুষ অনেক বেশি রেসপেক্ট করে। মানে কর্কশ শোনাইছে যে হাউ কাম, আমার এই কাস্টমার এই গলা শুনলেই তো বিরক্ত হয়ে যাবে, আমার কাছে এরকম মনে হয়েছে। জ্ঞানের থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করাটা আমার মনে হয় বেশি জরুরি, কারণ টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে দিন দিন, মানে এক একদিন এক একটা আপডেট আসছে, নতুন নতুন জিনিস আসছে। সো আপনার স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি হয়তো অনেক কিছু জানেন, আপনি একটা জিনিস শিখে আসছেন, আপনি ফিনান্সের অনেক কিছু জানেন, আপনি এক্সেলের অনেক কিছু জানেন, বাট টেকনোলজি এমন ভাবে চেঞ্জ হয়ে গেল, নতুন এমন কিছু আসলো যে আপনার ওই জ্ঞানটা তখন আপনার কাজে লাগছে না, বিকজ এটা অটোমেশন হয়ে যাচ্ছে বা এআই আপনাকে করে দিচ্ছে। ভাইয়ের বেড়ে ওঠার সময়টা আপনি বাইরেই ছিলেন, ম্যাক্সিমাম টাইম আপনার ফ্রিডমটা আপনার খুব ভালো কাটছে, অ্যান্ড আপনি আজকে একটা রেসপন্সিবল জায়গায় আছেন। তো এই পজিশনে আসার জন্য এটা তো অলমোস্ট আপনার প্ল্যানিং কি ছিল যে আমি এখানেই জব করবো, এরকম একটা ফিল্ডেই আমি থাকবো? না, এরকম একদমই প্ল্যান ছিল না আসলে। যেটা হয় যে মানে আমাদের সময় স্পেশালি বিশেষ করে কেউ ওই রকম আর কি মানে গাইড বা ডিরেকশন যেটা হয় সেটা দেয়নি একবারে। তো আমি যদি ইয়ে থেকে শুরু করি, ম্যাট্রিক পরীক্ষায় আমি ম্যাট্রিকে আমি এসএসসি আমি সায়েন্সে ছিলাম। আমি যখন ঢাকায় আসলাম আমার কাছে সায়েন্স খুব, যেহেতু যে বললাম না আমি অনেক ফাঁকিবাজ ছিলাম, যেহেতু বাবা মা ছিল না, মানে কোনো মতনে আমি ম্যাট্রিকটা পাশ করছি, ভালো করে পাশ করছি। তখন ওই সময়কার রেজাল্টটা খারাপ ছিল না, ভালোই ছিল, বাট আমি চাই নাই আর সায়েন্সে কন্টিনিউ করতে। সো আমি যখন ঢাকায় এসে নটরডেম কলেজে পরীক্ষা দিলাম, ওখানে সায়েন্সে দিয়েছি, ম্যাক্সিমাম কলেজে আমি সায়েন্সে পরীক্ষা দিয়েছি। বাট আমি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজে যেদিন গেলাম, ওই দিন দেখে আমার মনে হচ্ছে যে না, আমার যেভাবে হোক এই কলেজে চান্স পাইতেই হবে। তো আমি যেটা করলাম, সায়েন্সের ফর্ম না নিয়ে আমি হিউম্যানিটিস বা আর্টস যেটা বলে আর কি, মানবিক বিভাগ, ওটার ফর্ম নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে বাবাকে বলিও নাই। আমি পরীক্ষা টরীক্ষা দিয়ে যখন রেজাল্ট দিল আমি ঠিকলাম, তখন বাবাকে বলছে, বাবা আমি তো আসলে সায়েন্সে নেই নাই, আমি আর্টসে ভর্তি হয়েছি, ফর্ম নিয়ে আসছি। বাবা একটু মনক্ষুণ্ণ হয়েছিল, কারণ আমরা আমাদের সোসাইটিতে তো আসলে সায়েন্সকে অনেক ইয়ে করে দেখা হয় যে সায়েন্সে পড়ে তার মানে ভালো ছাত্র, হ্যাঁ, এই টাইপের কিছু একটা। সো বাবাকে বলার পর বাবা একটু মনক্ষুণ্ণ হয়েছে, তার বলা আচ্ছা ঠিক আছে, তোর যদি পড়তে ইচ্ছা হয় পড়। তো এরপর থেকে ওখানে তো আমি সায়েন্স ছিলাম। তারপরে খোঁজার ট্রাই করছি যে পাবলিক বিশ্ববিদ্যালয় যে কোনো একটাতে, কারণ প্রাইভেটে তো এক্সপেন্সের একটা ব্যাপার থাকে। সো পাবলিক ইউনিভার্সিটি তো আমি জাহাঙ্গীরনগরে চান্স পেলাম ইংলিশে। সো ওখানেও ইংলিশে পড়াশোনা করার পরে এখন সবাই যেটা ভাবে যে ইংলিশ লিটারেচার পড়ছে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়ার পরে মানুষ টিচিং এ মানে ক্যারিয়ার করতে চায়, বাট আমার আসলে কখনো টিচিং এ যাওয়ার ইচ্ছা ছিল না। বাট আমি স্টুডেন্ট অবস্থায় আমি অনেক টিউশনই করেছি, বাট সেটা ডিফারেন্ট। বাট আমার কখনোই টিচিং লাইফের কি আইরনি! মানে হ্যাঁ হ্যাঁ, আর ক্যারিয়ার হিসেবে আমি কখনোই টিচিং সিলেক্ট করতে চাইনি। সো আমার একবারে মাস্টার্স পরীক্ষা দিয়েই আমি ফার্স্ট ইন্টারভিউ দিই বাংলালিংক কল সেন্টারে। আমার এক ফ্রেন্ড ওখানে জব করতো, ওই আমার সিভিটা ফরওয়ার্ড করে। সো ওটা আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল এবং আমার বাংলালিংক কল সেন্টারেই আমার জবটা হয়ে যায়। সো বাংলালিংকে ঢোকার, কল সেন্টারে ঢোকার পর যেটা হয়, ওটা মানে বাংলালিংক একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। সো ও চাকচিক্য অনেক বেশি, ওখানকার ফ্যাসিলিটিস অনেক ভালো ছিল, ইভেন ওয়ার্কিং এনভায়রনমেন্টও খুব ভালো ছিল। কল সেন্টার যদিও কাজের প্রেশার ছিল, কাস্টমার হ্যান্ডেল করা লাগতো, বাট কলিগদের সাথে রিলেশনশিপ বা আদার্স ফ্যাসিলিটিস এগুলো অনেক ভালো থাকার কারণে যেটা হচ্ছে যে আর অন্য কোথাও ক্যারিয়ার পার্সু করার কথা চিন্তা করি নাই। আর আমার শুরুর দিকে ক্যারিয়ার গ্রোথটা বেশ ভালো ছিল ওখানে, পার্মানেন্ট হয়ে যায়, পরে এক্সিকিউটিভ হয়ে যায়, 2 বছরের ট্রেনিং টিমে জয়েন করতে। সো ওখানে টিম
কারণ লাইন ম্যানেজমেন্টের কিছু মিলা ওয়াজ গুড, এবং ওখানে আদার্স মানে স্যালারির পাশাপাশি অনেক ফ্যাসিলিটিস ছিল যেগুলো আমাকে মানে পার্সু করার জন্য আরো অন্য কোথাও একটু ট্রাই করার জন্য আসলে আমাকে খুব একটা করে তখন মানে সেহেতু আচ্ছা। না এখানেই ভালোই আছি। সিন্স ছোটবেলা থেকে আপনার এখন পর্যন্ত ইজ দের সামওয়ান যাকে আপনি খুবই ইন্সপায়ার্ড ফিল করেন, যাকে দেখে আপনার ভালো লাগে যে এই মানুষটা আমাকে অনেক ইন্সপায়ার করে, হ্যাপি ফিল করে, আমাকে গাইড করে? ইজ দের এনিওয়ান ইন ইউর লাইফ? স্কুলে তো আসলে ওরকম কেউ ছিল না, হয়তো টিচাররা ছিল এক এক সময়। টিচাররা আমার ওই সময়কার বড় ভাই যারা কাজিন যারা বড় ভাই ছিল তাদের তো ফলো করতাম। এরপরে ইউনিভার্সিটিতে ওঠার পর থেকে আমার ফ্রেন্ড সার্কেলের অনেক ফ্রেন্ডস আমার ছিল, আমার ওয়াইফ, আমরা তো ফ্রেন্ড ছিলাম এক সময়। সো মানে ইউনিভার্সিটিতে উঠেও শুরুর দিকে আমার একটু মানে যেটা হয় না লাইনচ্যুত বলে ডিরেল হওয়ার স্কোপ হয়ে আসছিল, মানে অনেক কিছুতে আমি জড়াই গিয়েছিলাম আর কি। সো আমার ওই সময় আমার ফ্রেন্ড যারা ছিল তারা অনেক হেল্প করছে আমাকে ওটা থেকে বের হয়ে আসার জন্য। আমার ওয়াইফ এখন যে আমার ফ্রেন্ড ছিল, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল, সো ও অনেক হেল্প করছে আমাকে ওই জায়গাটা থেকে বের হয়ে আসার জন্য। সো ও সবসময় ইভেন এখন আমরা চেষ্টা করি, যেটা বললাম যে উই হ্যাভ আ ভেরি চ্যালেঞ্জিং টাফ লাইফ এর ঢাকা, যেহেতু আমাদের আসলে দুইটা বাচ্চা, দুইজনই জব করে, আমাদের সাপোর্টটাও এরকম কেউ নয়। আমার বাবা মা, আমার বাবা তো এখন নেই, মা গ্রামে থাকে। মানে আমাদের বাচ্চাদেরকে আমাদেরকেই দেখতে হয় সবকিছু মিলায়। সো চেষ্টা করে একজন আরেকজনের কে সাপোর্ট করা, বলা বা এনকারেজ করা বা মোটিভেট করা, মানে একজন আরেকজন করা ট্রাই করে আর কি। ওকে, সো ইজ দেয়ার স্পেসিফিক সামওয়ান যে অ্যাকচুয়ালি আপনার লাইফে খুব ভ্যালু ক্রিয়েট করছে অ্যাপার্ট ফ্রম ইউর ওয়াইফ অ্যান্ড আদার পারসন? হ্যাঁ হ্যাঁ, যেটা হয় যে মাঝে মাঝে কাজের ক্ষেত্রেও আমার প্রিভিয়াস লাইন ম্যানেজার যারা ছিলেন, তো তারাও আমাকে অনেক অনেক অনেকখানি হেল্প করছে আমাকে আর কি, আমার এই ক্যারিয়ারে হোক বা পার্সোনাল লাইফে হোক, মোটিভেট করার বা ইন্সপায়ার করার। আপনি হয়তো চিনেন রুশদিন আপু, আমার এক সময় ম্যানেজার ছিলাম। সো আমি যখন ট্রেনিং টিমে আসলাম আমি ওনাকে পেয়েছিলাম অ্যাজ দ্য লাইন ম্যানেজার। সো ওনারও অনেক অবদান আছে আমার লাইফে, অনেক কিছু আমাকে শিখিয়েছেন, উনি বুঝিয়েছেন। হ্যাঁ, এরপরে জেনেক্স আসার পরে আমার জোসেফ ভাই নাম আমার যে লাইন ম্যানেজার ছিল, উনি অলসো আমাকে অনেক সাপোর্ট করেছে। এবং যেটা হয় যে আমার ফ্যামিলি ক্রাইসিস থেকে শুরু করে হ্যাঁ কাজের ক্ষেত্রে ওনারা অনেক অনেক হেল্প করছে আমাকে, ওই ব্যালেন্স করাটাও আমার জন্য ওই জন্য ইজি হয়ে গেছে আর কি। আচ্ছা, সো ফ্রম দিস অল অফ ইউর মেন্টরস, এটা তো আপনার মেন্টরই ছিল সামহাউ, তো এদের মধ্যে থেকে ক্যান ইউ কোট ওয়ান সিঙ্গেল লাইন যেটা আপনার পুরো লাইফের পার্সপেক্টিভ চেঞ্জ করে দিছে? আসলে ওইভাবে আমি কোনো কোট বা মনে করতে পারছি না। এটা কি মানে আমার সম্বন্ধে বলেছে নাকি ওনারা কখনো কিছু বলেছে, মানে ধরেন ওনারা generally কিছু একটা বলছে? বলেছেন, জেনারেলি বলছে, আপনি এটাকে ভিন্নভাবে দেখার একটা অপরচুনিটি পাইছেন and আপনার লাইফটা ওর পর থেকে একটু ডিফারেন্ট হয়ে গেছে? না, এই মুহূর্তে এরকম কিছু মানে মনে পড়ছে না যে এরকম আচ্ছা। সিগনিফিকেন্ট কিছু হয় না, যে রেগুলার তো অনেক কিছু বলে, অনেক অনেক Right, রকম গাইডেন্স ডিরেকশন দেয়, বাট সিগনিফিকেন্ট কোনো পার্টিকুলার কিছু মনে পড়ছে না এই মুহূর্তে আসলে। Okay, but they had a very valuable part in your life, of course, definitely. of course. যদি ওনারা না থাকতো, let's say ওনাদের যারা গাইডেন্স ছিল আপনাদের জন্য, সো ওনারা আপনাকে পার্সোনালি হোক প্রফেশনালি হোক গাইড করছে, সো এই গাইডেন্সগুলো যদি না পাইতেন আপনার কি মনে হয় আপনি কি আজকে যেখানে আছেন এখানে থাকতে পারতেন, আর আরও ডাউনগ্রেড আর আপগ্রেড হইতো? হোয়াট ডু ইউ থিঙ্ক? এটা আসলে বলাটা খুব কঠিন, কারণ আসলে আমি আমার লাইফে যেটা দেখলাম, আমার প্রায় 14 বছরের ক্যারিয়ার, তো সো আসলে অনেক রকম উত্থান পতন দেখেছি, মানে নিজের, আমার কলিগের, আমার ফ্রেন্ডসদের। অনেকে স্টার্টিংটা হয়তো খুব স্লো ছিল বাট পরে গিয়ে অনেক ফাস্ট হয়ে গেছে, অনেকে স্টার্টিং অনেক ভালো ছিল বাট পরে গিয়ে অনেক স্লো বা কোথাও স্টাক হয়ে গেছে। সো এই জিনিসটা না আসলে বলা খুব টাফ, যদিও আমার আমার যেটা মনে হয় ডেফিনেটলি একজন মেন্টর থাকা উচিত, যারা আপনাকে মানে গাইড করবে এবং বলবে যে এই যা তুমি এটা করো, ওটা করো, এটা করলে এটা হবে, এটা করলে এটা ভালো হবে, মন্দ হবে। সো এই অ্যাটলিস্ট এই ডিরেকশন গুলো দেওয়ার মতো মানুষ থাকা উচিত। না হলে আসলে যেটা হয় যে হয়তো অনেক সময় গিয়ে মানে মানুষ রাইট ডিরেকশনটা যেতে পারে না। বাট তারপরও
আসলে ওই কি হতো বলাটা খুব টাফ। যেমন আমি একটা কবিতার লাইন শেয়ার করি। সো রোড নট টেকেন কবিতাটার নাম। সো হুম, একটা কবি একদিন একটা ঠিক মোড়ে দাঁড়িয়ে আছে, ওনার সামনে দুটো রাস্তা চলে গেছে। হুম, তো উনি তখন চিন্তা করছিলেন কোন রাস্তা দিয়ে রাস্তাটা চুজ করবে, ডান পাশেরটা না বাম পাশে। উনি চুজ করলো যেটা কি কম ইউজড হয়েছে, একটু ঘাস জমে গেছে, মানুষজন কম ইউজ করে ওই রাস্তাটায়। তো অনেকদিন পরে এসে উনি চিন্তা করছে আমি যদি আজকে এই রাস্তাটা না নিয়ে ওই রাস্তাটা নিতাম তাহলে কি হতো। সো হুম, আসলে আমরা ওই জিনিসটা বলাটা খুব কঠিন যে আমি হুম, যদি এইটা না করে ওটা করতাম, আমি যদি বাংলালিংকে জয়েন না করে টিচিং এ যেতাম আমার কি হতো, বা আমি যদি ট্রেনার না হয়ে কল সেন্টারে থেকে যেতাম, একসময় হয়তো কল সেন্টার টিম লিডার কল সেন্টার ম্যানেজার হতাম, তখন ক্যারিয়ারটা কি হতো। বলা হুম, খুবই টাফ, কারণ এক এক সময় মানে মানুষের লাইফে অনেক রকম টার্নিং আসে। আমি এই জন্য মাঝে মাঝে লাককেও মানে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে আমার নিজের স্কিল এবং ডেডিকেশন যেমন জরুরি, মানে পাশাপাশি কিছুটা খানিকটা লাকও অনেক সময় ফেভার করতে হয়। সো সবকিছু মিলায় আসলে পুরো ক্যারিয়ারটা হয়। তো দ্যাটস আমার কাছে মনে হয় যে মানে অ্যাটলিস্ট আমি যেটা ফিল করি আই এম হ্যাপি উইথ, মানে যেটাই আমি হয়েছি। হয়তো আচ্ছা, আমি মাঝে মাঝে মনে হয় হয়তো এটা না করে ওই জায়গায় অনেক সময় অনেক রকম অপশন আসছেও, হুম, বাট আমি অনেক ওই যেটা বললাম যে আমার ফ্যামিলির কিছু বিষয় থাকে, বাচ্চা হওয়ার পর অনেক রেসপন্সিবিলিটি বেড়ে যায়, অনেক সময় অনেক কিছু হয়তো পার্সু করার সুযোগ আসলেও করতে পারি নাই। বাট স্টিল আমি মনে করি যে এখন পর্যন্ত আমরা যেটুকু আসতে পেরেছি, আমি বাচ্চাকে যেরকম সময় দিতে পারছি, ওর টেক কেয়ার যেভাবে করতে পারছি, বা ওকে যেভাবে সাপোর্ট দিতে পারছি, আই এম হ্যাপি উইথ মাই কারেন্ট পজিশন। ওকে, মাঝে মাঝে মনে হয় যে না আর একটু ভালো হলে ভালো হতো। আমার অনেক ফ্রেন্ডস আছে, অনেক এক্স কলিগরা আছে যারা অনেক ভালো ভালো পজিশনে এখন আছে, ভালো ডেজিগনেশন আছে, আর অনেক বড় বড় ডেজিগনেশনে। বাট আই থিঙ্ক যে আসলে স্যাটিসফ্যাকশনটা পুরোটাই নিজের কাছে। আমি মনে করি যে আই এম হ্যাপি উইথ মাই কারেন্ট পজিশন। রিগ্রেট কাজ করে আই শুড হ্যাভ টেকেন দ্যাট ডিসিশন। না, এটা এটা একদমই আমি অ্যাটলিস্ট আমি আমার মধ্যে এই জিনিসটা কখনোই আসতে দিই না। ডেফিনেটলি অনেক সময় যেটা বললাম হুম, কম্প্যারিজন তো আসেই। আমার খুব ক্লোজ হুম, ফ্রেন্ড, ও এখন এক জায়গার হেড অফ ডিপার্টমেন্ট হয়ে গেছে, অনেক বড় পজিশনে আছে, কেউ বাইরে চলে গেছে, বাইরে পড়াশোনা করছে। মাঝে মাঝে এই জিনিস ওই কম্প্যারিজন গুলো তো আসেই। হুম, বাট আমি চেষ্টা করি যে যেহেতু অ্যাজ এ ট্রেনার আমাকেও মানুষকে মোটিভেশনাল অনেক হুম, কিছু বলতে হুম, হয়, হ্যাঁ, মোটিভেট করতে হয়, ইন্সপায়ার করতে হয়। সো অ্যাটলিস্ট আমি ওই জিনিসগুলো আমার নিজের মধ্যেও মানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি যে না আসলে আহ, মানে হ্যাপিনেস বা স্যাটিসফ্যাকশন কিন্তু এক একজনের কাছে এক এক রকম। এক এক রকম। আমি আমার আমার মতো যে আছে আমাকে দেখে অনেকে হয়তো জেলাসি ফিল করে বা আমার মতো অনেকে হুম, হতে হুম, চায়। সো হুম, আমি মনে করি যে আমি এখন যে জায়গায় আছি, খাচ্ছি পড়ছি ভালো মতো, বাচ্চাকে সাপোর্ট, ফ্যামিলিকে সাপোর্ট করতে পারছি, আমার কলিগদের সাথে একটা ভালো রিলেশন, আমি ভালো একটা হুম, অফিস ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করছি। তো হুম, আমার কাছে মনে হয় যে দিস ইজ গুড এনাফ ফর মি। ওকে, যদিও অবশ্যই একটা মানুষের মধ্যে এই ক্ষুধাটা থাকা উচিত, গ্রোথ বা ক্যারিয়ার গ্রোথের কথা বলেন বা যেটাই হোক প্রমোশন বা আর যেটাই স্যালারি ইনক্রিমেন্ট সবকিছু থাকা উচিত। বাট তারপর আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট যেটা আছে সেটা নিয়ে হ্যাপি থাকাটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে। সো এরকম তো লাইফে অনেক পার্ট আসছে, আমরা ওই পার্টটা আরেকবার একটু এক্সপ্লোর করি। যে যেখানে আপনার কাছে অপশনস ছিল, ইদার অপশন এ না হলে অপশন বি, বাট আপনি সাম অপশন বি চয়েস করছেন, বাট পরে যেয়ে দেখলেন অপশন এ ওয়াজ বেটার ডিসিশন, যেটা আপনি চুজ করেন। এরকম তো অবভিয়াসলি হয়েছে আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী। তখন নিজেকে যে মোটিভেট করা বলেন বা ম্যানেজ করা বলেন, ইমোশনাল একটা স্টেট থাকে যা আমি একটা রং ডিসিশন নিছি, এই পার্টটা কিভাবে কি বলেন নিজেকে, হাউ ইউ ডিল উইথ দিস ফিলিংস? এখন যেটা হয় যে আমার কারেন্ট সিচুয়েশনে, যেমন আমি আমার নিজের লাইফে একটা এক্সাম্পল দিই। একটা সময় আমার কাছে একটা মানে স্কোপ বা সুযোগ আসছিল সেলসে জব করার, মানে কর্পোরেট সেলসের একটা ইয়ে ছিল, হুম, সুযোগ ছিল। বাট ঠিক ওই মুহূর্তে আমার ওয়াইফ কনসিভ করা আর কি, আচ্ছা, ঠিক ওই মুহূর্তে না, মানে আমার বাবু হওয়ার ডেট খুব কাছাকাছি চলে আসে 2-3 মাস আচ্ছা, পরে। সো কর্পোরেট সেলস জবটা যদি আপনি জানেন, সেলসের কিন্তু অনেক মানে আমরা বাইরে থেকে হয়তো দেখি সেলস খুব সহজ, বাট আমি কাছ থেকে দেখেছি তো আমার কলিগদেরকে যে ইটস নট আ ভেরি ইজি জব, অনেক হুম, হুম, চ্যালেঞ্জিং। হুম, আমাকে হুম,
হয়তো রাত 9টা 10টা অনেক সময় শুনি যে আমার কলিগরাও তো ওখানে অনেকে কর্পোরেট সেলসে গিয়েছিল, সো ওদের কাছ থেকেই শুনি যে লাইফটা অনেক চাকচিক্য, হয়তো মানে অনেক বেটার অপরচুনিটিও থাকে, বাট আপনাকে ওই ডেডিকেশন বা ওই লেভেলের স্ট্রাগলও করতে হয় কিন্তু 9টা 10টা 11টা পর্যন্ত মাঝে মাঝে অফিস করতে হয়, অনেক প্রোগ্রাম থাকে, ক্লায়েন্টদের অফিসে গিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়, হ্যাঁ। সো দ্যাটস আ ডিফারেন্ট লাইফ। সো আমার কাছে তখন মনে হয়েছিল যে আমি ডিলেমার মধ্যেও ছিলাম যে আমি আসলে ওইখানে যাব কি যাব না। সো আমি তখন কম্পেয়ার করলাম হুইচ ইজ, মানে আমার কাছে কোনটা প্রেফার্ড, আমার কাছে প্রায়োরিটি তখন কোনটা। ভাই ক্যারিয়ারের কি মিডল এর দিকে ছিলেন, এরকম ফেজে ঠিক ছিলেন? মিডিলও না, মানে শুরু, আমার তখন ক্যারিয়ার শুরু 3-4 বছর মাথায় আর কি, 4-4.5 বছর মাথায় আর কি। আমি তখন ট্রেনিং টিমে কাজ করতাম, অ্যাজ এ ট্রেনার আচ্ছা। ছিলাম তখন। তো ওই সময় একটা স্কোপ আসে যে আমার একটা অফার আসছিল যে আমি ইন্টারেস্টেড কিনা। সো তখন আমি চিন্তা করলাম হুইচ ইজ মাই প্রায়োরিটি। এখন আমার ওয়াইফের যখন যেহেতু ডেট কাছে চলে আসছে, সো নতুন একটা ডিপার্টমেন্টে যাওয়া এবং ওখানে যে এই সময়গুলো দেয়া, আমি আসলেই এটা করতে পারবো কিনা এবং তখন গিয়ে রিগ্রেট করবো কিনা, ওই রিস্কটা আমি নিতে চাই নাই, হ্যাঁ। এবং আমার কাছে মনে হচ্ছে, এবং পরে গিয়ে আমি আমি যেটা দেখলাম যে না আসলে মানে বাবা না হওয়া পর্যন্ত তো আসলে বাবার রেসপন্সিবিলিটি, বাবা ওই ফিলটা বোঝা যায় না। আমি পার্সোনাল লাইফও অনেককেই কথাটা বলি। সো হওয়ার পরে মনে হচ্ছে যে না, আমি আমি যে ডিসিশনটা নিয়েছি ইট ওয়াজ রাইট। হয়তো আমার ক্যারিয়ারটা অনেক ভালো জায়গায় চলে যেতে পারতো, বাট আমি এখন এই মুহূর্তে যেরকম আমার ওয়াইফকে সময় দিতে পারছি, আমার বাচ্চাকে সময় দিতে পারছি, হয়তো ওই জায়গায় গেলে ওই স্কোপটা হয়তো পেতাম না, হয়তো একটা সময় পরে গিয়ে পেতাম, 3-4 বছর পর একটা ভালো পজিশনে গেলে তখন হয়তো আমাকে এই ফিল্ড ট্রিপ বা এই জিনিসগুলো কম করা লাগতো। বাট ওই মুহূর্তগুলো না, আমি আসলে তখন আমার কাছে ওটা প্রায়োরিটি ছিল যে আমি আমার বাচ্চাকে এবং আমার ওয়াইফকে টাইমটা বেশি দেবো। এবং যদি কম্পেয়ার করতে চাই, হয়তো তখন মনে হয় যে না, আমার ক্যারিয়ারটা তো একটু উঁচুর দিকে থাকতো বা ইয়ে হতো, বাট পার্সোনাল লাইফে আমার কাছে মনে হচ্ছে যে এটা এটা বেটার ছিল, এটা ওয়ার্থ ইট Decision ছিল টা better একদম। হ্যাঁ ওয়ার্থ ইট ছিল, রাইট। ওকে ওকে। সো ভাই আমি আপনার একদম এই যে এখন যে প্রফেশন আছেন এইটা একদম স্টার্ট থেকে আমরা শুরু করব। সো আপনি হচ্ছে ইংলিশ লিটারেচার করছেন, তারপরে টিচিং প্রফেশন ছিল যেটা সবাই করে। সো প্রথম কোশ্চেন হচ্ছে এটা, আপনি কেন এই সাবজেক্টটাই সিলেক্ট করছেন? ওয়াই ইংলিশ লিটারেচার? দেয়ার ওয়াজ আদার সাবজেক্টস অ্যাজ ওয়েল, অ্যান্ড ফলোয়িং দ্যাট আপনার এইটার পরে টিপিক্যাল যেরকম যদি আমি বলে থাকি যে টিচিং প্রফেশনে যাব অথবা এই রিলেটেড কোনো একটা জবে যাব, ওইটাতে না গিয়ে ওয়াই ইউ চুজ বাংলা লিঙ্ক, অথবা এটা ফ্লুক অফ দ্য মোমেন্ট ছিল এরকম কিছু? সো আসলে পুরোটাই ফ্লুক অফ দ্য মোমেন্ট। যেটা বলছিলাম যে আমার বাবার খুব ইচ্ছে ছিল আমি ইংলিশে পড়াশোনা করবো, হ্যাঁ। বাবা, আমি যেটা বললাম, একটা মিশনে জব করতো, সো ওখানে উনি ফরেনারদের সাথে ওনার অনেক প্রচুর মানে কমিউনিকেশন হতো। উনি একবার অফিস ট্রিপে ইংল্যান্ডেও গিয়েছিলেন 1 মাসের ট্রেনিং এ। সো ওনার ওই ইংলিশের প্রতি একটা বায়াসনেস বা ইয়ে কাজ করতো আর কি, হ্যাঁ। সো বাবা অনেক চাইতো যে আমি ইংলিশে পড়ি, ইংলিশ সাবজেক্টে পড়ি। সো লাকিলি আমি ইংলিশেও চান্স পেয়ে যাই। সো ওটাই আসলে একটা কারণ। আর যেহেতু পাবলিক ইউনিভার্সিটি ছিল, সো এটা একটা কারণ যে হয়তো আমার খরচপাতি তো মানে খুব একটা এক্সপেন্সিভ না, আর আমার বাবাও চাচ্ছিল। আর যেহেতু আমি হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, আর্টস ব্যাকগ্রাউন্ডে ছিলাম, সো আর্টস এর ক্ষেত্রে ওই ইংলিশ তখন একটা বেশ ভালো, এবং আমরা বাইরে থেকে মানুষজন বলে কিন্তু ইংলিশে পড়ে, হ্যাঁ। যদিও আমরা এখন বুঝি যেহেতু ইংলিশে পড়ার কারণে আমাদের টিচিং বাদে অন্যান্য সেক্টরে একটু স্কোপটা কম, স্পেশালি ফ্রেশারদের জন্য। হয়তো এখন আমাদের অনেকেই আমরা আছি বিভিন্ন সেক্টরে, এমন না যে সবাই টিচিং এ আছে। আমাদের অনেক ফ্রেন্ডসরা আছে যারা আমরা এমএস থেকে পড়াশোনা করছি, তারা ব্যাংকে আছে, এমবাসিতে আছে, আরো অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে আছে। কারণ এখন আর আসলে এডুকেশন এটা ভ্যালু করছে না, এখন ওদের এক্সপেরিয়েন্সটা কাজে লাগিয়ে ওরা বিভিন্ন সেক্টরে আছে। বাট শুরুর দিকে আমরা ওই স্ট্রাগলটা হয়তো অনেকেই ফেস করে যে ইংলিশ থেকে পড়াশোনা, এবং আমাকে অনেক ইন্টারভিউতেও ফেস করতে হচ্ছে যে তুমি এখানে, ইভেন বাংলা লিঙ্কেও ফেস করতে, তুমি কল সেন্টারে কেন আসো, তুমি টিচিং এ কেন যাও না, হ্যাঁ, বা তুমি সরকারি চাকরিতে কেন যাচ্ছ না, এখানে কেন আসছো, হ্যাঁ। সো এই কোয়েশ্চেন গুলো আমাদেরকে প্রচুর রেগুলার ফেস করতে হচ্ছে। বাট তো যেটা ছিল যে আসলে ওই সময় সিলেকশনের খুব একটা সুযোগ ছিল না, মানে চান্স পেয়েছি এই জন্যই মানে পড়েছি। আর যেটা বললাম যে বাংলা লিঙ্কে বা কল সেন্টারে ইয়ে করার কারণ ছিল হচ্ছে যে আমি স্টুডেন্ট অবস্থা অনেকগুলো টিউশনই করাতাম এবং আমার বেশ ভালো মানে তখন ইনকামও হতো।
এবং আমার নিজের খরচ থেকে শুরু করে আমি বাসাতেও কিছু কন্ট্রিবিউট করতে পারতাম। সো বেশ ভালো যাচ্ছিল। ওই জন্য আসলে আমার চাকরি খোঁজা অনেকে হয় না যে যেমন আমরা এখনকার যুগের ছেলে মেয়েদেরকে দেখি, ওরা স্টুডেন্ট থাকা অবস্থাতেই জব সেক্টরে অনেক মানে ইন্টারেস্টেড, জব করব, একটা ক্যারিয়ার এখন থেকে শুরু করব। আর আমার মধ্যে ওটা ছিল না। আই ওয়াজ হ্যাপি উইথ মাই টিউশন অ্যান্ড আমার অফিস, আমার ইউনিভার্সিটি লাইফটা আমি আমি অনেক এনজয় করেছি, হল লাইফটা। পাশাপাশি মাস্টার্স কমপ্লিট করার পরপরই যখন জব খুঁজবো বা যখন সার্চ করব, তখন আমার একটা ফ্রেন্ড যেটা বললাম যে বাংলা লিংকে জব করতো, সো ওকে বললাম যে তোর ওখানে তাহলে সিভিটা একটু ফরওয়ার্ড কর। সো ওখান থেকে কল পেলাম এবং ফার্স্ট ইন্টারভিউতেই মানে ওটাই আমার ফার্স্ট ইন্টারভিউ ছিল এবং ওখানে তো জয়েন করলাম আর কি। সো নাথিং যে আমি এই জায়গায় যাব বা এটা ছিল, শুরুতে ওরকম কোনো টার্গেট ছিল না। আমার বাবা যদিও চাইতেন যে আমি টিচিং পজিশনে যাই, হয়তো কলেজ বা স্কুল, হাই স্কুল, কলেজের টিচার হই, বাট আমার আসলে ওই টিচিংটা কেন জানি ওই শেষের দিকে এসে আর টানে নাই যে টিচিং করাবো বা ইয়ে করবো। ওকে, সো একদম শুরু থেকে আপনি একটা কথা কমনলি বলছেন, টিচিং ব্যাপারটা আপনাকে টানেনি, বাট ইয়েট ইউ আর এ ট্রেনার, সো ইন এ ওয়ে টিচার লাইফের অনেক বড় একটা আইরনি। সো যেহেতু এমন না যে আমি পছন্দ করি না, আই লাইক টু মানে টিচ পিপল, বা আমি যখন আমার টিউশনও করাতাম আই এনজয়েড ইট আ লট। মানে কাউকে শেখাতে পারার যে একটা আনন্দ আছে, যখন স্পেশালি ছোট বাচ্চাদের 3, 4, 5, 6 যখন পড়াতাম বা 9, 10 এর বাচ্চাদেরকে যখন পড়াতাম, তো শেখানোর যখন ওরা শিখতে পারছে বা পরীক্ষায় ভালো করছে, সো ওটার যে একটা আনন্দ, সেটা ইটস কোয়াইট ডিফারেন্ট। সো আমিও শুরুতে ভাবছিলাম যে আমি হয়তো টিচিং হব, বাট কেন জানি হঠাৎ করেই হয় না অনেক সময় মানুষের, হ্যাঁ আশা আছে না টিচিং করবো না, দেখি অন্য টিচিং না হয় কোনোখানে, না হয় কোনো কিছু, হ্যাঁ হ্যাঁ। সো এবং যেটা বললাম যে বাংলা লিংকে জয়েন করার পরে ওখানকার একটা চাকচিক্যময় লাইফ, হ্যাঁ, সো ওটা থেকে তখন আর বের হয়ে আসতে পারিনি। রাইট। সো ভাই আমরা এই জার্নিটা শুনবো আপনার, এই যে এখন যে আপনি একটা লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ম্যানেজার একটা রেপুটেড অর্গানাইজেশনে, সো এই জার্নিটা তো আজকে শুরু হয়ে যায়নি, এটা শুরু হয়েছে আরও অনেক বছর আগে। সো একদম প্রথম দিনটার কথা শুনবো, হাউ ওয়াজ দ্য ডে, আপনার কি মনে হয়েছে যে আমার এক্সপিরিয়েন্স তো নাই, আমি কেমনি ইন্টারভিউ দিব, আমি টিকবো কি না, সো এই গল্পটা একটু শুনবো। আমার এখনো মনে আছে, আমি যখন কল সেন্টার এজেন্ট ছিলাম, আমি আউটবাউন্ডে মানে কাস্টমার থেকে কল ব্যাক করতাম। সো এরকম আমাদের ইন্টারনাল একটা রিক্রুটমেন্টের ইয়ে আসলো যে ট্রেনিং টিমে ট্রেনার হিসেবে নেওয়া হবে। সো আমি অ্যাপ্লাই করলাম, ইন্টারভিউর জন্য আমাকে ডাকলো, আমি আমার প্রিপারেশন নিয়েও গেলাম, আমার যে কোনো একটা টপিক নিয়ে আমাকে প্রেজেন্টেশন দিতে বলেছিল। সো আমি ইংলিশে প্রেজেন্টেশন নিয়ে রেডি করে আমি প্রেজেন্ট করছি। এবং যেটা হয় যে আমরা তো আসলে মানে প্রেজেন্টেশন স্কিল নিয়ে খুব একটা আমাদের ওই সময়, বা প্রেজেন্টেশন আর ট্রেনিং দুটো তো ডিফারেন্ট। আমাকে বলা হয়েছিল যে তুমি এসে আমাদেরকে এই টপিকের উপর ট্রেনিং দিবা। সো আমি আসলে অ্যাজ আ ট্রেনার না হয় অ্যাজ আ প্রেজেন্টার হিসেবে মানে প্রেজেন্ট করছিলাম, একটা সার্টেন টপিক প্রেজেন্ট করছিলাম। তো আমাকে মাঝপথে থামিয়ে দিল আমার যারা ইন্টারভিউ বোর্ডে ছিলেন। তো থামিয়ে দিয়ে বললো যে তরুণ, আপনি খুব সুন্দর করে কথা বলেন, দ্যাটস ভেরি গুড, বাট আপনি খুব বোরিং, মানে আপনার সেশনে দেখেন আমরা সবাই ঘুমায় পড়ছি। তো ওই যখন এরকম হয় যে আপনাকে মাঝপথে আপনার ইয়েতে থামাই দিয়ে বলছে যে আপনার ট্রেনিংটা তো খুব বোরিং, আমরা তো আপনাকে ট্রেনিং নিতে বলেছি, আর আপনি তো আমাদেরকে এখানে শুধু প্রেজেন্টেশন দেখায় যাচ্ছেন আর কথা বলেই যাচ্ছেন। হ্যাঁ, আপনি খুব সুন্দর কথা বলেন, ঠিক আছে, বাট আমরা কেউ আকৃষ্ট হচ্ছে না, আমরা ঘুমায় পড়তেছি, আপনি আমাদেরকে একটা জোকস বলেন তো। কারণ আমার ওই যে যেটা হয়, আমাকে হঠাৎ করে থামায় দেওয়ার পরে আমি এতটা নার্ভাস হয়ে গেছি, আমি কি জোকস বলবো আমি বুঝতে পারছি না। তো যিনি ওখানকার হেড অফ প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট ছিলেন, তখন আচ্ছা ঠিক আছে, আপনি একটা ডার্টি জোকই বলেন। এখন ওই রকম মুহূর্তে যখন কেউ বলে একটা ডার্টি জোক বলেন, আমি আরো ঘামতে শুরু করছি। তো যেটাই হোক, তখন আমি একটা কোনোভাবে একটা জোকস, ডার্টি না নর্মাল জোকসই বলছি, বাট ওই জোকটাতে ওনারা কেউ হাসে নাই। হ্যাঁ, এবং ওনারা আমার জোকটা যে আমি বলতে পারিনি এটার জন্য ওনারা হাসছে, ওনারা আবার একটু হাসছে যে ধরুন আপনি তো জোকটাও ঠিক মতো বলতে পারলেন না। ওকে, আমরা বুঝতে পারছি আপনি খুব নার্ভাস, বাট উই লাইক ইউ, আপনি সুন্দর করে কথা বলেন, যেটা এবং আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো, যদিও হয়তো কিছুটা আপনাকে আমরা ট্রেন আপ করলে আপনি গুড ট্রেনার হতে পারবেন হয়তো।
সো ওটাই ছিল, এবং তখন থেকে তো আমি ট্রেনিং টিমে চলে আসলাম। এরপরে যেটা হয় যে তখন আমি আসলে বুঝতে পারলাম যে প্রেজেন্টেশন একটা জিনিস, আর হচ্ছে ট্রেনিং ডেলিভারি ইজ আ ডিফারেন্ট থিং। সো এইভাবে আস্তে আস্তে যেটা হয় যে ওর যে বিষয়গুলো ক্যারেক্টারিস্টিক থাকে ট্রেনারের, ওই জিনিসগুলো আমি আস্তে আস্তে শিখতে শুরু করলাম, অ্যাডাপ্ট করতে শুরু করলাম। এবং যেটা বললাম, আমি আমার ম্যানেজার হিসেবে রুজদিন আবুকে পেয়েছি। আমার অনেক সিনিয়র ট্রেনার যারা ছিলেন তাদের সেশনগুলো আমি শ্যাডো করতাম, দেখতাম, আমি অ্যাজ এ পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করতাম। সো এই জিনিসগুলো আস্তে আস্তে আমাকে আর কি ওই স্কিলগুলো বিল্ড আপ করতে হেল্প করছে। ওকে ভাই, এক কথা আমাকে জাস্ট বলেন, এখন যারা হচ্ছে ইয়াং, যারা জব সিকার বা ফ্রেশার্স আছে, should they pursue their career in training or learning and development or not, or there is better opportunity? এটার অপরচুনিটি তো সবখানেই থাকবে, বাট যেভাবে যুগটা আগাচ্ছে আপনাকে এখন আসলে মুখস্থ বিদ্যা বা জ্ঞানের থেকে আপনার স্কিল ডেভেলপমেন্ট করাটা আমার মনে হয় বেশি জরুরি। কারণ টেকনোলজি যেভাবে চেঞ্জ হচ্ছে দিন দিন, মানে একদিন এক একটা আপডেট আসছে, নতুন নতুন জিনিস আসছে। সো আপনার স্কিল ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি হয়তো অনেক কিছু জানেন, আপনি একটা জিনিস শিখে আসছেন, আপনি ফিনান্সের অনেক কিছু জানেন, আপনি এক্সেলের অনেক কিছু জানেন, বাট টেকনোলজি এমন ভাবে চেঞ্জ হয়ে গেল, নতুন এমন কিছু আসলো যে আপনার ওই জ্ঞানটা তখন আপনার কাজে লাগছে না, বিকজ এটা অটোমেশন হয়ে যাচ্ছে বা এআই আপনাকে করে দিচ্ছে। সো আপনাকে কারেন্ট স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে নতুন জায়গায় যেতে হবে, এবং স্কিল ডেভেলপমেন্ট করার জন্য ডেফিনেটলি একটা টিম যেটা আপনাকে হেল্প করতে পারে সেটা হচ্ছে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট টিম। সো ওরা হয়তো আপনাকে শিখতে হবে আপনার নিজেকেই, বাট ওরা আপনাকে গাইড করতে পারবে, শেখাতে হেল্প করতে পারবে, ডিরেকশন দিতে পারবে, কোনটা করলে আপনার জন্য ভালো হবে, এই জিনিসগুলোতে সাহায্য করবে। সো এমন না যে ট্রেনার বা লার্নিং এলএনডি টিমের প্রয়োজনীয়তা কমে যাচ্ছে, এবং আমার কাছে যেটা মনে হয় আরো বাড়ছে, বিকজ আমাদের নিজেদের অর্গানাইজেশনে আমরা যেটা করছি যে এখন এআই কে সবাইকে মানে ট্রেন আপ করার জন্য, মানে নলেজ বিল্ড আপ করার জন্য আমরা নতুন নতুন প্ল্যান রেডি করছি, ওনাদের জন্য ট্রেনিং কোর্স রেডি করছি বিভিন্ন রকম। হ্যাঁ, সো দ্যাট একজন ফিনান্সের মানুষও যেন এআই সম্পর্কে তার কিছুটা ধারণা থাকে, একজন ফ্যাসিলিটিতে যে কাজ করে, অ্যাডমিনিতে যে কাজ করে, তারও যেন এখন কি হচ্ছে বর্তমানে, এআই কোথায় যাচ্ছে, এআই দিয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ, এই জিনিসগুলো যেন আমরা তাদেরকে একটু কিছুটা হলো নলেজ দিতে পারি, এই নিয়ে কাজ করছি, বিকজ এটা জানাটা এখন খুব জরুরি। আর আমি যে ধরনের অর্গানাইজেশনে কাজ করি এই জায়গাটাতে তো আরো বেশি জরুরি। মজার ব্যাপার, হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে আমি আর আপনি সেম প্রজেক্টে কাজ করতেছি, বাট আই এম প্রিটেন্ডিং আমি জানি না। রাইট রাইট, হ্যাঁ সেটাই। ভাইয়া, এই থ্রু আউট দ্য জার্নি আপনার এক্সপিরিয়েন্সে কখন আপনার মনে হয়েছে আপনি একজন ভালো ট্রেনার না? আই নো এটা খুব একটা হার্শ ট্রুথ টু সোয়ালো, এটা আমাদের সবারই মনে হয়। আপনি আমাকে একবার বলছিলেন যে আমরা যখন ট্রেনিং নেই আমাদের সবারই মনে হয় সবার থেকে আমি ভালো ট্রেনার, যেটা আমি পরে একসময় রিয়েলাইজ করছি ইউ আর ভেরি ট্রু। সো রিয়েলাইজেশনটা কখন আসছে কোনো ট্রেনিংয়ের পরে অথবা কোনো জিনিসের পরে বা এনিথিং, যে আই এম নট এ গুড ট্রেনার, আই শুডন্ট বি ইন দিস প্রফেশন? এইরকম মাঝে মাঝে মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে পার্টিসিপেন্টদের স্যাটিসফ্যাকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, মাঝে মাঝে অনেক সময় কিছু টিমের ট্রেনিং নিতে হয়, ধরেন কোনো সার্টেন ডেজিগনেশন বা কোনো সার্টেন টিমের ওদের যখন রিফ্লেকশনটা আমি দেখতে পারি যে দে আর নট এনজয়িং বা দে আর নট টেকিং দ্য ট্রেনিং সেশন সিরিয়াসলি, হ্যাঁ, ওরা হয়তো ভাবছে ধুর কি দেখাচ্ছে কি শেখাচ্ছে, তখন আমার কাছে নিজেকে ফেলিওর মনে হয় ওই মুহূর্তে, যে আমি হয়তো দিস ইজ মাই ফেলিওর, যে আমার ফেলিওর যে আমি ওনাদেরকে কানেক্ট করতে পারছি না, আমি ওনাদেরকে এই ইম্পর্টেন্সটা বোঝাতে পারছি না। বাট এমন না যে তখন ওইটা শুধুমাত্র ওই পার্টিকুলার সেশনের জন্যই, এমন না যে তখন নিজেকে মনে হয় যে আই এম এ ব্যাড ট্রেনার বা আমার এখানে আসাটা ভুল হয়েছে, বিকজ দেয়ার আর লট অফ, ইভেন আপনি নিজেও জানেন, দেয়ার আর লট অফ গুড মেমোরিজ, মানে এখানে খুব ব্যাড মেমোরিজ খুবই কম। অ্যাজ এ ট্রেনার মানে এই যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয় সেটা হচ্ছে যে মানুষ অনেক বেশি রেসপেক্ট করে, বিকজ আমরা যখন নতুনদেরকে নিয়ে কাজ করি, কিছু জিনিস শেখায়, ওদেরকে কাজ করা শেখায়, ওরা আমাদেরকে রোল মডেল হিসেবে ধরে নেয়, এবং ওরা আমাদেরকে যেই নজরে দেখে বা যেরকম রেসপেক্ট দেয়, হয়তো ওদের নিজেদের লাইন ম্যানেজার বা টিম লিডারকে ওইভাবে রেসপেক্টটা দেয় না। তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে আর কি। আর যেটা বলছিলাম যে কিছু কিছু সময় আসেই এরকম
যে যখন পার্টিসিপেন্টদেরকে দেখি যে আমি কানেক্ট করতে পারছি না, ওদের মনোযোগটা ফোকাসটা ধরে রাখতে পারছি না, তখন মনে হয় যে না, আমার নিজের প্রিপারেশন হয়তো ভালো ছিল না, হুম। বা আমার প্রেজেন্টেশন বা আমার ডেলিভারিটা হয়তো ভালো ছিল না, এই জায়গাটা হয়তো আমার কাজ করতে হবে। ওকে, একটা হচ্ছে যে আমি পারি নেই একটা জিনিস করতে, বা যে প্ল্যান আমি করে আসছি ওইটা হয়নি। আরেকটা হচ্ছে সব ঠিক আছে, যে ডেলিভারি আমি দিচ্ছি সব ইজ গুড, বাট আমি আজকে ট্রেনিংয়ের জন্য আমাকে যতটুকু ভাবছিলাম অতটুকু দিতে পারি না। সো দ্যাটস ওয়াই ইন মাই মাইন্ড আই এম এ ফেইলিয়ার। সো এই যে একটা ফিলিংস, মানে আপনি ট্রেনিং ভালো দিছেন বাট নিজের সাথে ম্যাচ করাইতে পারেন নাই, তখন নিজেকে কিভাবে বুঝান যে না, ট্রেনিং ভালো গেছে, ইট জাস্ট আমি আমার এক্সপেকটেশনটা ম্যাচ করতে পারিনি। সো এই ফিলিংসটা কেমন, আর আপনি নিজেকে কিভাবে বুঝেন? না, এরকম তো মাঝে মাঝে হয়। আমি হয়তো যেভাবে প্ল্যান করছি, হুম। হ্যাঁ, বা যেভাবে প্ল্যান করেছি ওইভাবে হয়তো ট্রেনিংটা ডেলিভারি করতে পারে না, অনেক রকম চ্যালেঞ্জেস থাকতেই পারে, টাইম ডিউরেশন অনেক বিষয় থাকে, পার্টিসিপেন্টদের উপর অনেক কিছু ডিপেন্ড করে, হ্যাঁ। সো অ্যারেঞ্জমেন্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, ভেন্যু থেকে শুরু করে, দেয়ার আর লট অফ থিংস। আপনি তো জানেন যে একটা ট্রেনিং শুধুমাত্র ট্রেনার আর কন্টেন্ট আর ডেলিভারির উপর ডিপেন্ড করে না, অনেক দেয়ার আর সার্টেন থিংস যেটার উপর সবকিছু পুরো ট্রেনিং এর সাকসেসটা ডিপেন্ড করে। সো অনেক সময় যেটা হয়, আমার এফোর্ট দেওয়ার থাকা সত্ত্বেও হয়তো দেখা যাচ্ছে যে যেই রেজাল্ট আমি এক্সপেক্ট করেছিলাম সেটা হয়তো আমি দিতে পারেন, বাট পার্টিসিপেন্টরা হয়তো ভাবছে যে না, দে গট ইট, ওনারা যেটা চাচ্ছিল সেটা পেয়েছে, বাট আমি বুঝতেছি যে দেয়ার ওয়ার সাম ল্যাকিংস অর লিমিটেশনস, যে কোনো কারণেই হোক আমি যেটা চেয়েছিলাম, যে রেজাল্টটা চেয়েছিলাম সেটা হয়তো অ্যাচিভ হয়নি। সো ওই ক্ষেত্রে যেটা দেখা যায় যে তখন সেলফ জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন জায়গাটাতে আসলে ল্যাকিংসটা ছিল, কি কারণে আমি এটা মানে আমার এক্সপেকটেশনটা মিট করতে পারিনি বা এক্সিড করতে পারি নাই, হ্যাঁ। তো তখন দেখা যায় যে এটাকে আমার ডেলিভারির সমস্যা, আমার কন্টেন্টের প্রবলেম, আমার পার্টিসিপেন্টের সমস্যা, নাকি অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে এনিথিং। অনেক সময় হয় যে আপনার একটা ভেন্যুর উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনার ভেন্যু যদি ভালো না হয়, আপনার প্রজেক্টরের প্রজেকশন যদি ভালো না হয়, হ্যাঁ। সো সবকিছুর উপর ডিপেন্ড করে তো একটা ট্রেনিং সাকসেস হয়। সো তখন আমি ফাইন্ড আউট করার চেষ্টা করি, রুট কজটা ফাইন্ড আউট করার চেষ্টা, যে কেন আমি এটা আমার এক্সপেকটেশন মিট করতে পারলো না। এরপরে চেষ্টা করি যে ওই জিনিসগুলো ট্রেনিং নেওয়ার আগে ওই জিনিসগুলো অ্যাটলিস্ট, কারণ আমরা তো আসলে এক্সপিরিয়েন্স থেকে শিখি, ফেলিয়ার থেকে শিখি, পরে ট্রেনিং গুলোতে চেষ্টা করতাম যে অ্যাটলিস্ট আগে থেকে এই জিনিসটা চেক করা, যে এইটা ঠিক আছে কিনা, ওটা ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে প্রজেক্টর কাজ করছে না, আমাকে ল্যাপটপে এমনও হয়েছে অনেক সময় প্রজেক্টর কোন একটা কারণে কাজ করছে না বা ঘোলা হয়ে গেছে, কিছু একটা আমাকে ল্যাপটপের স্ক্রিনে দেখিয়ে আমাকে, যেহেতু ট্রেনিং নিতে হবে, নিতে হয়েছে হয়তো 2 ঘন্টার জন্য, তারপরে প্রজেক্টে চলে আসে। বাট ওই যে একটা ইন্টারাপশন হয়, তখনই কিন্তু পার্টিসিপেন্ট যারা থাকে ওদের একটা মনোযোগ ব্যাঘাত ঘটে যায়, হবে যে ভাইয়া হয়তো ঠিক মতো রেডি ছিল না হয়তো, বাট আমার হয়তো দোষ ছিল না, আমি হয়তো জানি যে প্রজেক্টটা তো অন রেগুলার, আমি ট্রেনিং নেই, বাট হঠাৎ একদিন টেকনিক্যাল কোন একটা কারণে হয়ে গেছে। সো এই জিনিসগুলো, যে এই জন্য আমি আপনাদেরকে বলে, আমরা যে ট্রেনার, আমার টিমে যারা আছে, রেডিনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট একজন ট্রেনারের জন্য। সবকিছু আমার শুধু কন্টেন্ট রেডি থাকলে হবে না, আমার পার্টিসিপেন্ট কারা সেটা ভালো করে জানতে হবে, আমি কোথায় ট্রেনিং নিচ্ছি, কোন মডিউলে বা কোন মোডে নিচ্ছি, প্রেজেন্টার কোথায় আছে, হ্যাঁ, প্রেজেন্টার মানে কাজ করছে কিনা ঠিক মতো, প্রজেক্টর, এই সব কিছু মিলে কিন্তু আমাকে রেডি থাকতে হবে। তো আমি যদি প্রপার রেডি না হই, কোনো না কোনো দেখা যাবে যে হ্যাসেল চলে আসবে, তখন ওই আমার এক্সপেকটেশন অনুযায়ী আমার রেজাল্ট আসবে না। রাইট, আমি আপনার থেকে এই একটা জিনিস খুব ভালো মতো শিখতে পারছি, উইচ ইজ আপনি আমাকে সবসময় বলছেন যে ফারহান, 9টা বাজে ট্রেনিং মানে তুমি 9টা বাজে হচ্ছে পয়েন্টার নিয়ে তুমি দাঁড়াবা। রাইট। সো আই রিয়েলি দ্যাট changed my perception about this training thing. So আমি আগেও করতাম, বাট এই জিনিসটা যে এতটা মেনটেন করলে এত ভালো ফিডব্যাক পাওয়া যায়, এটা যখন আমি অ্যাপ্লাই করা শুরু করছি তখন আমি রিয়েলাইজ করতে পারছি। ইনফ্যাক্ট আজকে ট্রেনিং লিঙ্ক দেওয়ার আগেও কল লিঙ্ক দেওয়ার আগেও আমি 9টা বাজে আমাদের মিটিং, আমি 9টার আগে সব সাজায় গুজায় বসছিলাম, ম্যানেজারের সাথে মিটিং ভাই। This is very important because আপনার ফার্স্ট ইমপ্রেশন কিন্তু অনেক ম্যাটার করে, হ্যাঁ। যখন আপনি আপনার অ্যাজ এ ট্রেনার আপনি যখন দাঁড়াবেন আপনার পার্টিসিপেন্টের সামনে, সো আপনার ফার্স্ট ইমপ্রেশনটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, আপনি কিভাবে ওদের সাথে কানেক্ট করতে পারছেন কিনা তাদেরকে। সো এখন পার্টিসিপেন্ট এসে যদি বসে দেখে যে আপনি প্রজেক্টর লাগাচ্ছেন, ল্যাপটপ করছেন, প্রজেক্টর কাজ করছে না, এসি কাজ করছে না, হ্যাঁ, এই
বোর্ড ঠিক করছেন, এইসব গুছাচ্ছেন, তখন কিন্তু ওদের মধ্যে একটা নেগেটিভ ইয়ে চলে আসবে যে ভাইয়া নিজেই তো রেডি না। হ্যাঁ, সো একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসবে। Impression দ্যাটস ওয়াই সো ওরা যদি এসে দেখে যে বাহ, সব রেডি, ইভেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, খুব হালকা মিউজিক চলছে, হুম, সবাই ক্লাসরুমে মানে ট্রেনিং রুমে ঢুকছে আস্তে আস্তে এক এক করে, ভাইয়া আমার ট্রেনিং এর টপিকটা আমার প্রেজেন্টেশন কি বলে প্রজেক্টের স্ক্রিনে দেখানো, হ্যাঁ, হুম, হুম, তখন ওদের মধ্যে কিন্তু একটা ডিফারেন্ট ফিলিং কাজ করে যে না Right. আচ্ছা কি দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, নতুন কিছু হয়তো আমরা শিখতে যাচ্ছি। সো ফার্স্ট ইমপ্রেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। right. ভাইয়া আপনার কাছে কি মনে হয় যে যারা এখন নতুন ফ্রেশার আছে অথবা যারা নতুন ট্রেনিং ক্যারিয়ার স্টার্ট করছে, উইচ ইজ দ্য ওয়ান পার্টিকুলার সফট স্কিল যেটা থাকতেই হবে, না থাকলে তুমি ট্রেনার হইতে পারবে না কখনো? একটা হচ্ছে যে আপনাকে শেখার আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, আমরা অনেকেই অনেক রকম স্কিল আমাদের ইনবিল থাকেই। আমরা অনেকে হয়তো স্পোকেন অনেক ভালো, স্পোকেন ইংলিশ অনেক ভালো, বা কথা অনেক সুন্দর করে বলতে পারি, ইটস ভেরি গুড। মানে একজন ট্রেনারের যে কোর কম্পিটেন্সি যেগুলো, সেগুলো হয়তো অনেকের মধ্যে থাকতেই পারে, বাট আমাকে রেগুলার বেসিসে আমার নিজেকে আপডেট করতে হবে, আমাকে নতুন নতুন টেকনোলজি শিখতে হবে। আমি এখন প্রেজেন্টেশন যদি ওই আগের মানে আগের যেরকম প্রেজেন্টেশন ছিল, স্লাইড একটার পর একটা আসতেছে, কত ছোটখাটো অ্যানিমেশন দিচ্ছে, সো ওইভাবেই যদি চলতে থাকি না, একটা সময় গিয়ে মনোটোনাস হয়ে যায়। কারণ এখন তো টেকনোলজির যুগ, নতুন নতুন অনেক রকম ভ্যারিয়েশন আসতেছে কন্টেন্টে বা কোর্সে। সো এই ভ্যারিয়েশন গুলো আমাদেরকে আনতে হবে এবং অ্যাডপ্ট করতে হবে। পাশাপাশি আমাকেও আমার ট্রেনিং এর মধ্যে ভ্যারিয়েশন গুলো আনতে হবে, আদারওয়াইজ দেখা যাবে যে আমি ওই যে পার্টিসিপেন্টের মনোযোগটা ধরে রাখতে পারবো না, আর কি কানেক্ট করতে পারবো না। তো মানে ওই শেখার আগ্রহটা থাকতে হবে। এবং আমি যেটা দেখছি যে যাদের এই ইয়েটা থাকে, শেখার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, ডেডিকেশনটা থাকে, তারা অনেক ভালো করতে পারে। ওকে ভাইয়া, সিন্স ইউর জার্নি আপনি তো অনেকবার অনেক কিছু রিয়েলাইজ করছেন, অ্যান্ড আমাদের সাথে এটা হয় যে এরকম একটা অ্যাবিলিটি আমাদের মধ্যে আছে, এটা আমরা হয়তো রিয়েলাইজই করতে পারি না। সো এই ট্রেনিং প্রফেশন আপনি জয়েন করার পর আজকে পর্যন্ত এরকম কেউ কখনো হয়েছে যে ওয়াও, এই অ্যাবিলিটিটা আমার মধ্যে ছিল, আমি জাস্ট নতুন করে এক্সপ্লোর করতে পারছি আজকে এই ট্রেনিংয়ের পর অথবা এই সেশনটার পরে? এটা এটা ঠিক ট্রেনিং বলবো না। আমি আমি যখন ইভেন কল সেন্টারেও ছিলাম, তো আমার কলের ইয়ে খুব ভালো ছিল। তো আমাকে একদিন আমার আমার যে কিউএ ছিল, কিউএ ডেকে আমার দেখালো যে আমার সবগুলো কলই এ, কোনো এ প্লাস নাই, আবার কোনো এ মাইনাস বা বি মাইনাস বা কিছুই না, মানে সবই এ। এবং এ ক্যাটাগরি মানে ভেরি গুড, মানে আমি সব ইনফরমেশন ঠিক মতো দিয়েছি, কাস্টমার সাথে খুব ভালো করে কথা বলবো, বাট সামহাউ আমি এ প্লাস করতে পারছিলাম না, মানে কোনো একটা কারণে। সো আমাকে কল শোনালো, সো কল শুনে আমার কাছে মনে হলো যে আমার মানে টোনটা মানে খুব একটা লাইভলি না, মানে একটু মনোটোনাস রোবোটিক টাইপ। আমি সুন্দর হ্যাঁ বলছি, যা যা মানে অ্যাট্রিবিউটস থাকে কলের মধ্যে, ম্যাজিক ওয়ার্ডস ইউজ করা থেকে শুরু করে রাইট ইনফরমেশন, কমপ্লিট ইনফরমেশন দিচ্ছি, বাট আমি আমার ওই এক্সিট করতে পারছি না। তো এরপর থেকে আমি যেটা করলাম যে টোনটা তো আসলে আমার ঈশ্বর প্রদত্ত, এটা তো আমার চেঞ্জ করার কিছু মানে ইয়ে নাই। সো আমি অ্যাডিশনালি এক্সট্রা এফোর্ট দিয়ে আর একটু লাইভলি করার চেষ্টা করলাম, এবং দেখা গেল যে এটাতে পজিটিভ রেজাল্ট আসে। তো ওই আমার যে কিউএ যেটা ছিলেন, উনি আমাকে এই কথাটা বলেছিলেন যে ধরুন আপনি খুব সুন্দর কথা বলতে পারেন, আপনি সেলস টিমে গেলে খুব ভালো করবেন, বাট আপনাকে যেটা হচ্ছে যে আর একটু এফোর্ট দিয়ে ওই মানে ডিফারেন্ট কিছু মানে টোনটা আমি জানি না শুনতে আপনাদের কেমন লাগছে, আমি নিজে যখন শুনছি আমার কাছে খুবই মানে কর্কশ শোনাইছে যে হাউ কাম আমার এই কাস্টমার এই গলা শুনলেই তো বিরক্ত হয়ে যাবে, আমার কাছে এরকম মনে হয়েছে আর কি। হ্যাঁ, সো ওই জন্য আমি একটু এক্সট্রা এফোর্ট দিয়ে দিয়ে যেভাবে হোক একটু অন্যভাবে কথা বলার চেষ্টা করেছি, এবং দেখা যাচ্ছে যেটা একটা সময় গিয়ে ক্লিক করেছে, কাজ করেছে আর কি। ওকে, ওকে, নাইস। ভাই, অনেকগুলো ট্রেনিং আপনি নিছেন, আনকাউন্টেবল আওয়ার্স অফ ট্রেনিং আপনি নিছেন। কোনো একটা পার্টিকুলার ট্রেনিংয়ের কথা মনে পড়ে যেটা আপনার খুব ভালো লাগছে এবং এখনো মনে আছে ওইটার কথা, বা আজকে কি ট্রেনিং নিছি আমি? এরকম এরকম অনেক ইনসিডেন্ট আছে। হ্যাঁ, মানে যেটা বললাম যে আর স্পেশালি মানে আমার ট্রেনিং ক্যারিয়ারটা তো ডিফারেন্ট অন্যান্য এইচআর ট্রেনিং এর থেকে, যেহেতু আমি কাস্টমার সার্ভিসে ছিলাম, প্রথমে কাস্টমার কেয়ারে ছিলাম, তো কল সেন্টার এজেন্টদের ট্রেনিং নিতাম, ওখানে সব ফ্রেশাররা আসতো। সো ফ্রেশাররা আসা মানে ওরা আমাদেরকে তখন
সুটেড বুটেড থাকা লাগতো একদম। টাই সাধারণত পড়তাম না, বাট মানে শার্ট ইন টিন করে পড়া লাগতো, ব্লেজার টেজার পড়তাম। So ওরা এসেই, স্টুডেন্টরা এসেই দেখতো একজন মানুষ ফিটফাট করে এবং সুন্দর করে কথা বলছে, সুন্দর প্রেজেন্টেশন করছে। এটা আমার না, সবার জন্যই ছিল সেম। সো অনেক রকম মজার মজার ঘটনা ঘটতো। এবং একদিন আমি আমার লাস্ট ডে অফ ট্রেনিং, সো ট্রেনিং শেষ, সবাইকে বিদায় টিদায় দিয়ে দিলাম সবাই। এবং যেটা হয় লাস্ট ডেতে ওরা অনেক প্রোগ্রাম করতো, খাওয়া দাওয়া, কেক কাটা থেকে শুরু করে অনেক গিফটও পেতাম আমরা ট্রেনাররা। সো সবাই শেষ, সবাই বাই চলে যাচ্ছে, আমি বসে ল্যাপটপে রিপোর্ট রেডি করছি যে দিন শেষে রিপোর্টটা পাঠাবো। তো খেয়াল করলাম একটা ছেলে খুব উসখুস করছে, হাঁটাহাঁটি করছে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে হয়তো বেচারা নার্ভাস, লাস্ট ডে অনেক সময় হয় ওরা কান্নাকাটিও করতো যে লাস্ট ডে ভাইয়ের সাথে ট্রেনিং শেষ, কালকে থেকে কলেজ যাবো। সো ও হয়তো মন খারাপ এই জন্য এ করছে। হঠাৎ করে আমি দেখি ও এসে আমার পায়ে সালাম করছে। আমি তো লাফ দিয়ে উঠছি যে কি ঘটনা কি। ও দেখি ও আমার পা ধরে মানে পা করে সালাম করছে, ভাই আমি আপনাকে একটু সালাম করে গেলাম। তো আমি বলছি, সালামের কি দরকার আছে? না ভাই, আপনি আমাদের ট্রেনিং নিয়েছেন, কালকে থেকে আমরা লাইভ কলে বসছি, সো আপনার দোয়াটা আমার জন্য খুব দোয়া করবেন। হ্যাঁ, সো এইরকম ছোট জাস্ট একটা বললাম, এরকম আরো অনেক ঘটনা আছে যে জিনিসগুলো আমার এখনো মানে মনে পড়লে আই ফিল গুড, যে মনে হয় যে না, আমার যে জার্নিটা ছিল এতদিন বা এতদিন পর্যন্ত ওয়ার্থ ইট, মানে আই এম হ্যাপি উইথ দ্য মেমোরিজ অ্যাকচুয়ালি। ওকে ভাই, হোয়াট ইজ দ্য নাইসেস্ট ফিডব্যাক আপনি আপনার এই ক্যারিয়ারে পাইছেন? ফ্রম মাই ম্যানেজার নাকি আমার যে কোনো মানে আপনার ক্যারিয়ার রিলেটেড, হোয়াট ইজ দ্য নাইসেস্ট ফিডব্যাক? আচ্ছা হ্যাঁ, একদিন একটা ছোট্ট ঘটনা বলি, হয় না খুব ছোট্ট সামান্য, বাট আমার মনে রাখার মতো, সারা জীবন মনে থাকবে এরকম। তো আমি একদিন ওয়াশরুমে, তখন আমি এজেন্টই ছিলাম, ওয়াশরুমে আমি মুখ ধুচ্ছি। তো মুখ ধুচ্ছি, আমার একজন টিম লিডার আসছে, উনিও আমার পাশে এসে, উনি হয়তো নামাজ পড়বে, তো উনি উজু টুজু করে মুখ ধুচ্ছেন আমার। তো আমি যখন বের হয়ে যাবো, তখন হয় না যে বড় আয়না, হ্যাঁ বড় আয়না, আমরা একজন একজনকে আয়নায় দেখতে পাচ্ছি, একটা সিঙ্গেল আয়না অনেক বড়, পাশে বেসিন গুলো আর কি। সো মুগ্ধ বললো, তরুণ আপনি চলে গেলে বাংলালিংক হয়তো, আপনি হয়তো বাংলালিংকে ভুলে যাবেন, বাট বাংলালিংক আপনাকে ভুলবে না। সো এটার বলার কারণ ছিল আমার ওই যখন কল সেন্টারে জয়েন করলাম 4 মাস পর থেকে আমি টানা 10 বার টপ 10-এ আসছিলাম। সো ওখানে প্রায় 1300-1400 এজেন্ট ছিল, ওই 1300-1400-র মধ্যে আমি টানা 10 বার টপ 10-এ আসছিলাম, মানে পুরো ফ্লোরে। হ্যাঁ, সো এইটার জন্য, কারণ আমি যে চেষ্টা করেছিলাম, আমার ডেডিকেশন ছিল, আমি খুব মনোযোগ দিয়ে মানে কাজ করতাম ওই সময়। সো ওনার ওই কথাটা আমার ওই যে এখনো হয় না যে আই ক্যান মানে মাঝে মাঝে মনে পড়ে এবং ভালো লাগে যে উনি আমাকে ওই সময়, একজন টিম লিডার, আমি তখন এজেন্টই ছিলাম, আমার টিম লিডার একজন, আমার টিম লিডারও না, অন্য টিমের টিম লিডার, আমাকে ওই একটা অ্যাপ্রিসিয়েশন, ওই জিনিসটা আমার এখনো আই ফিল গুড। আবার ওয়াশরুম একদম অল অন সাডেন, এবং হ্যাঁ অল অন সাডেন, মানে যেটা হয় না যে একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে বা কি এরকম দেখছি, জাস্ট খুব, এবং ওই যে আনএক্সপেক্টেড, মানে ওই মুহূর্তে আসলে ওই কথাটা শোনাটা আমার জন্য মানে আনএক্সপেক্টেড ছিল। সো এই জন্য আসলে ইট ওয়াজ আ ভেরি গুড মেমরি। বেস্ট পার্ট ইজ এই কনভারসেশনটা হচ্ছে আপনার এবং ওই মানুষটার মধ্যে হইছে, নোবডি নোস, হ্যাঁ আর কেউ ছিল না ওখানে, শুধু আমরা দুইজন সুইটেস্ট ছিলাম। মোমেন্ট ইন ইওর লাইফ। রাইট ভাই, যেহেতু ভালো মোমেন্ট শুনলাম, ফিডব্যাক শুনলাম, ইজ দেয়ার এনি ব্যাড ফিডব্যাকস ইউ হ্যাভ রিসিভড? একটা যদি শেয়ার করতে চান। সেভারাল টাইমস একটা জিনিস আমি আমাকে প্রায় করতে হয় যে আমার কমিউনিকেশন বলতে হচ্ছে রিলেশনশিপ বিল্ড আপ করা, যেটা হয় যে আমার সিনিয়রদের সাথে, স্পেশালি সিনিয়রদের সাথে, নট উইথ মাই টিম মেম্বার বা টিম পিয়ার্স, যে আমরা সেম কলিগ, আমরা জুনিয়র ছিলাম, বিকজ আমার টিম যারা আমরা একসাথে কাজ করলাম তাদের সাথে আমার রিলেশন সবসময় ভালো ছিল, এবং আমি সবসময় সবাইকে হেল্প করার, সাপোর্ট করার চেষ্টা করে আসছি, অ্যাসিস্ট করার চেষ্টা করে আসছি যতখানি পারি। বাট আমার যেটা হয় যে আমার সিনিয়র যারা ছিলেন তাদের কাছে গিয়ে তাদের সাথে একটা র্যাপো বিল্ড আপ করা, এই জিনিসটা আমার কখনো যেন হয় নাই। মানে আমি তেল মারার কথা বলছি না, ওটা তো আরো অনেক পরে, বাট হয় না যে একটা গুড র্যাপো বিল্ড আপ করা, মানে কথা বলা, হয়তো রেগুলার করা, ওই জিনিসটা কেন যেন আমার কখনোই হয় না। আমি এমনও হয়েছে যে আমরা হয়তো গ্রুপে 2-3 জন মিলে একটা কাজ করেছি, ম্যাক্সিমামটা আমি কোর্স করেছি, বাট আমি আরেকজনকে বলছি, ভাই আপনি গিয়ে ভাইয়াকে দিয়ে আসেন।
হেড আচ্ছা অফ দ্য ডিপার্টমেন্টে কাউকে আপনি মেলটা পাঠায় দেন, হ্যাঁ, বিকজ আমার কাছে কেন জানি একটু আনইজি লাগতো যে আমি ওনাদের সাথে কানেক্ট হচ্ছি, কথা বলছি, হ্যাঁ। তো এই জিনিসটা আমার ডিরেক্ট যারা ম্যানেজার ছিলেন, হ্যাঁ, তারা আমাকে প্রচুর বলেছেন যে তরুণ আপনি কাজ করছেন, বাট অন্যরা কিন্তু জানছেন আপনি করছেন। দিস ইজ ভেরি হুম ইম্পর্টেন্ট ইন কর্পোরেট লাইফ, আপনার ক্যারিয়ারে, যে আপনি যে কাজ করছেন ভালো কাজ যেমন করতে হবে, এবং এটা আপনাকে পোর্ট্রেটও করতে হবে, যে আমি বা সবাইকে দেখাতে হবে যে আমি কাজটা করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এই জায়গাটাতে আমার মনে হয় আমি এখন পর্যন্ত স্ট্রাগল, আমি এখন পর্যন্ত ওই হুম জায়গাটা থেকে বের হয়ে আসতে পারিনি। কেন জানি আমার মধ্যে এই জড়তাটা কাজ করে, আই ডোন্ট নো। আমি অনেকবার চেষ্টা করছি, বাট যেটা হয় না, যেটা আমার মধ্যে থাকে না, আমি করতে গেলে ওটাকে আরো মানে ভজকট খেয়ে যায়, মানে হুম হয় না, হুম মানে হুম ন্যাচারালি আসে না। সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় স্টিল আমি এখনো সেম ফিডব্যাকই পাই অনেকের কাছ থেকে, এখনো এই জিনিসটা আমার মধ্যে আছে। ভাই, সিন্স আপনি এই জিনিসটা বললেন, আহ, আপনার মানে সিন্স আমাদের যে কালচার, আমার আরও পিয়ার্স আছে, তো ম্যাক্সিমাম একটা আছে যে অনেক টিমে আছে কাজ করে না খুব একটা, বাট তাদের প্রেজেন্টেশনটাই ডিফারেন্ট থাকে, যে অ্যাজ ইফ আমি সব কিছু করে উদ্ধার করে ফেলছি। তো সিন্স আপনি একদম খুবই লেস ইন্টারাক্ট করেন আপনার কাজের ক্রেডিবিলিটি বা আপনার কাজের ভ্যালুজ নিয়ে, সো এখানে মনে হয় না আপনি অনেক ডিপ্রাইভড হন বা ডিমিন হন ম্যাক্সিমাম টাইম বা থ্রু আউট ইউর ক্যারিয়ার? এটা এটা অনেকবার হয়েছেও, ইভেন আমার মানে প্রিভিয়াস ওয়ার্ক সেক্টরে এরকম অনেক সময় আমি পেয়েছি যে হয়তো আমি বেশি করছি, বাট আমার থেকে আরেকজন যে র্যাপোটা ভালো বিল্ড আপ করতে পারছে, সে হয়তো একটু বেশি কি বলে, একটু সুযোগ সুবিধা বেশি, বা যেটাই হোক, হুম প্রমোশনের ক্ষেত্রে হোক, ইনক্রিমেন্টের ক্ষেত্রে হোক, হ্যাঁ, ওনার হয়তো এটা হচ্ছে। বাট অ্যাট দ্য এন্ড আমার কাছে মনে হয় এটা আসলে ওনার তো দোষ না, এটা আমার ল্যাকিংসটা আমারই, আমি পারি না, বিকজ হুম এটাও কিন্তু একটা স্কিল, যে আপনি আপনার হুম সিনিয়রদের সাথে বা ম্যানেজমেন্টের সাথে হোক, বা আপনার টিম মেম্বার যেটাই হোক, বা আপনার কলিগদের সাথে একটা গুড র্যাপো বিল্ড আপ করা, এটা কিন্তু একটা স্কিল, যেটা হয়তো হুম আমার মধ্যে নাই। দ্যাটস আমি মাঝে মাঝে অনেক সময় পিছিয়ে থাকি। সো ল্যাকিংসটা আমার মধ্যেই থাকে। তো যেটা হয়, এবং এবং এমন অনেক দেখছি যে অনেক সময় এটা করে কাজও হয় না, মানে হুম আলটিমেটলি আপনার এমনও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনার কাজটাই হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে মানে এটাকে কি বলবো আমি, আপনার রেওয়ার্ডটা নিয়ে আসে, হুম হ্যাঁ। সো এরকমও অনেক হয়েছে যে আমি ব্যাকগ্রাউন্ডে থেকেছি, বাট তারপর আই গট মাই রেওয়ার্ড বিকজ অফ মাই রাইট ওয়ার্ক। রাইট এমন হয়েছে যে যে ওই র্যাপো যার ভালো ছিল, কমিউনিকেশন যার ভালো ছিল, সে হয়তো ওই ইয়েটা পায়নি তখন। সো এরকমও অনেক হয়েছে। সো বোথ, দুইটাই থাকে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অলওয়েজ দ্য হিরো উইন্স, এটা হচ্ছে হ্যাঁ, মুভিতে। এটা আমার কাছে বাট মনে হয় যে বিকজ আমার নিজের মানে এটা আমার পার্সোনাল, এক একজনের ফিলোসফি একরকম থাকে। তো আমার কাছে মনে হয় সেলফ স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি নিজে আমার কাজে খুশি কিনা, আমি এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে, যে আমি কাজ করছি, ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করতে পারছি, আমার টিমের নাম হচ্ছে বা টিম থেকে একটা কাজ যাচ্ছে, আমার কাছে হয়তো এটাই ইম্পর্টেন্ট, নট অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আমি এটা করছি, এটার থেকে আমার কাছে টিম ওয়ার্কটা আমার কাছে ইম্পর্টেন্ট। সো আমার কাছে ওটা আরো বেশি স্যাটিসফ্যাকশন আনে আমার জন্য। রাইট রাইট। ভাইয়া, সিন্স আমরা একটু এই এই কথা বলতেছি, আহ, আমরা একটু জানবো আপনার ক্যারিয়ারের তো সবসময় আপস্কিল ছিল না, সো দেয়ার ওয়াজ স্ট্রাগলস, দেয়ার ওয়াজ ফেইলিয়ার, দেয়ার ওয়াজ আ ভেরি লার্নিং পয়েন্ট, ডেভেলপমেন্ট এরিয়াজ। আপনি এখনও একটার কথা বললেন যে আপনার র্যাপো বিল্ড আপে এই কমিউনিকেশনটা এখন আপনি স্ট্রাগল করেন, উইচ ইউ অ্যাক্টিভলি নো। সো এই থ্রু আউট ইউর ক্যারিয়ার আপনার সবচেয়ে হার্ডেস্ট অর ডিফিকাল্ট মোমেন্ট কী ছিল? আমার ডিফিকাল্ট মোমেন্ট ছিল হচ্ছে আমার লাস্ট, এর আগে যে অর্গানাইজেশনে ছিলাম, আমি নাম নিচ্ছি না, বাট ওইখানে আমি 3 বছরের মতো ছিলাম। আমার ম্যানেজার ওয়াজ রিয়েলি নাইস, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি আমার ম্যানেজারের জন্য না, বাট ওটাও একটা বিপিও কোম্পানি ছিল। সো আমার আসলে ওই সময় আই ওয়েন্ট থ্রু আ লট, মানে কাস্টমার থেকে যে কমপ্লেইন হ্যান্ডেল করা, বিকজ আমি তখন ট্রেনিং প্লাস কোয়ালিটি দুটোই দেখতাম একসাথে, একই সাথে। সো আমাকে দুইটা সেক্টরের জন্য জাস্টিফিকেশন দিতে হতো। সো ওই সময়টা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং গিয়েছিল, এবং এটা এখন আমি এসে ফিল করি, এই সময় এসে ফিল করি যে ইট অ্যাকচুয়ালি হেল্প মি আ লট
টু লার্ন অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ আপনি যদি সবসময় স্মুথ রাস্তায় চলেন তাহলে কিন্তু আপনি ডিফিকাল্ট রোডে গাড়ি চালাতে বা যেটাই হোক চালাতে মানে শিখবেন না সহজে, বা হঠাৎ করে ডিফিকাল্ট রোডে পড়ে গেলে আপনি মানে খেই হারায় ফেলবেন। তো আমার কাছে মনে হয়েছে যে ওই 3 বছরের শেষের দেড় বছর ইট ওয়াজ আ ভেরি চ্যালেঞ্জিং টাইম ফর মি। হ্যাঁ, সো ওই সময়টা আমি অনেক কিছু শিখেছি। আমার পেশেন্স লেভেল আরো অনেক বেড়ে গেছে, হুম আমার কাজের দক্ষতাও অনেক বাড়ছে। আমি রিপোর্টিং থেকে শুরু করে অনেক কিছু আমাকে নিজে থেকে তখন শিখতে হয়েছে, সো দ্যাট আই ক্যান স্যাটিসফাই, আই ক্যান প্রোভাইড প্রপার জাস্টিফিকেশন। হ্যাঁ, আমি যেন ঠিকভাবে জাস্টিফিকেশন গুলো দিতে পারি, ওই জন্য আমাকে অনেক রিসার্চ করতে হয়েছে, অনেক কিছু শিখতে হয়েছে। এবং যেটা আমি এখন এসে এই পর্যায়ে, তখন হয়তো খারাপ লাগতো যে ইস, এত প্যারা লাগছে, এত এত স্ট্রেস, অনেক স্ট্রেস ওই সময় মনে হতো। এবং একটা পর্যায়ে আমি আমার ওয়াইফকে বলেও ছিলাম যে আই এম সিরিয়াস, আমি আর ঢাকায় শহরে থাকবো না, বাড়ি চলে যাবো, বাড়িতে যাই হোক ছোটখাটো কিছু করবো। বিকজ মাঝে মাঝে এমন সিচুয়েশনও গিয়েছে আর কি। এবং তখন যেটা হয়, যেটা ইট ওয়াজ টেম্পোরারি, আবার পরে 2 দিন পরে ঠিক হয়ে যায়। বাট ওই সময়টা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। বাট এখন এসে আই ক্যান ফিল যে না, ওই সময় আমার চ্যালেঞ্জ যেমন আমাকে ফেস করতে হয়েছে, আমার লার্নিংও অনেক হচ্ছে। আমি থেকে শিখেছি, মানুষের কথা শুনেছি। হ্যাঁ, অনেকে আমার ক্রেডিটিবিলিটি নিয়ে অনেক কথা বলেছে, স্কিল নিয়ে কথা বলেছে। বাট তখন আমাকে আবার সেটা গ্রো করার জন্য আমাকে এক্সট্রা এফোর্ট দিয়ে করতে হয়েছে, যেটা আমার পরবর্তীতে আমাকে আমার কাজ করতে অনেক হেল্প করছে। সো ইট ওয়াজ রিয়েলি, মানে ওই সময় আমার হয়তো অনেক খারাপ সময় গেছে, বাট এখন আমি ফিল করি যে না, আমার অনেক কিছু শেখা হয়েছে ওই সময়। ভাই, ওই 3 বছরের কথা যদি বলি, আপনার ম্যানেজারের 3 বছর ঠিক না, 1.5 বছর, লাস্ট 1.5 বছর। হ্যাঁ, লাস্ট 1.5 বছর খুব বেশি প্রেশার গিয়েছে। হ্যাঁ। সো ওই টাইমটা আপনার কি মনে হয়, আপনার ম্যানেজারের কন্ট্রিবিউশনটা আপনি আরো কতটুকু পাইলে এই প্রেশারটা আরো অ্যাটলিস্ট 40-30% রিডিউস হয়ে যেত? না, আসলে মানে উইথ ডিউ রেসপেক্ট, আমি যেহেতু আমার ওই অর্গানাইজেশন নাম নিতে চাচ্ছি না, বিকজ আই স্টিল রেসপেক্ট দেম। হ্যাঁ, সো যেটা হয়েছে যে আমার ম্যানেজারের আসলে ওখানে করা কিছু, উনি মেন্টালি বা সাইকোলজিক্যালি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন, আদার্স যে যে ধরনের সাপোর্ট দেওয়া যায়। এবং আমি রিয়েলি গ্রেটফুল টু হিম যে উনি আমাকে এই সময় এতখানি সাপোর্ট দিয়েছেন। সো উনি সাপোর্ট দিতে না না দিলে হয়তো আমি তখন হুটহাট করে জব ছেড়েই দিতে হতো আমাকে। সো উনি আমাকে অনেক বুঝাতেন। এবং আই অলসো স দ্যাট, মানে আমি এটাও দেখেছি যে উনি আমার থেকে উনি আরো অনেক বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে Stress যেতেন, নিচ্ছেন। চ্যালেঞ্জ হবে, বিকজ উনি পুরো একটা টিম চালাতে হতো, হেড অফ দা পুরো ইউনিট ছিলেন আর কি। হ্যাঁ, সো যখন যেটা হয় যে আমি যখন দেখি যে আমার মতো কষ্ট আরেকজন পাচ্ছে বা আমার থেকে বেশি আরেকজন কষ্ট পাচ্ছে, তখন নিজের কষ্টটা একটু কম মনে হয়। সো ওইটা দেখেও তখন আমরা একটু ইন্সপায়ার্ড হতাম বা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করতাম যে না, ওই ভাইয়া তো উনি কত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমি তো সামান্য একটা ইউনিট দেখছি, ফুল একটা ডিপার্টমেন্ট দেখছে। হ্যাঁ, সো তখন দেখে নিজেকে বোঝানোর চেষ্টা করতাম যে না, লেটস দেখি কি হয়, ছেড়ে দেওয়া তো যাবে না, ছেড়ে দিলে, কারণ একটা জব না পেয়ে আর একটা মানে জব ছেড়ে দেয় মানে কমপ্লিটলি বোকামি। আর যেহেতু আমার ফ্যামিলি আছে, আমার ডিপেন্ডেন্ট আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, তো ওই সময় যদিও মাথায় আসতো, মাথা মাঝে মাঝেই অনেক গরম, মানে গরম হয়ে যেত আর কি, সোজা কথা যদি যেটা বলি। হ্যাঁ, হুটহাট ডিসিশন নিয়ে নিতে চাইতাম, বাট আলটিমেটলি নেই। বাট নাও আই ফিল যে যে সময়টা গেছে, ইট ওয়াজ আ লার্নিং ফেজ। রাইট। স্টিল হয়তো এই মোমেন্টসের গ্লিমসগুলো এখন যে অর্গানাইজেশন আছে এটাতেও হয়, সামটাইমস মনে হয় যে না থাক, আই শুড কুইট, অথবা আগেও হয়েছে এরকম। দিস আর পার্ট অফ হিউম্যান বিহেভিয়ার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ভাই, আমরা হচ্ছি ট্রেনার্স, উই টিচ পিপল হাউ টু কমিউনিকেট, হাউ টু বিহেভ, ইমোশনাল ইন্টেলিজেন্স। সো আমরা যদি এই পার্টটায় আসি, ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা মেজর পার্ট হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস। তো এইটা কিন্তু আইডেন্টিফাই করাটাই অনেক বড় একটা চ্যালেঞ্জ। আমি যে রাগ, আমরা অনেকে বুঝি না, রিয়েলাইজই করি না আমরা রাগ। সো আমি ওই মোমেন্টটার কথা আপনার শুনবো, যে দ্য মোমেন্ট আপনি জব ছাড়বেন বলে একদম ডিটারমাইন্ড যে আমি আজকে বের হওয়ার আগে আমি রেজিগনেশনটা দিয়ে আসবো সামহাও, তখন যে হিট অফ দ্য মোমেন্ট, ওইখান থেকে বের হওয়ার যে মাইন্ডসেট ছিল, ওইটা একটু শুনবো আমরা। যেটা হয় যে এরকম সিচুয়েশন যখন আসতো, তখন মানে আমাকে তো আমার ফ্যামিলির কথা চিন্তা করতে হবে। তখন আমি আমার বাচ্চাদের কথা চিন্তা করতাম যে আমি যদি এখন হুট করে জবটা ছেড়ে দেই, হ্যাঁ,
বা আমি যদি এখন পারফর্ম খারাপ করি, আমাকে যদি ছেড়ে চলে যেতে হয় বাধ্য করা, বা কোম্পানি যদি আমাকে রাখতে না চায়, তাহলে আমি আমার বাচ্চাদেরকে এই যে এখন যে কমফোর্টটা দিচ্ছি, এখন যে সুযোগ সুবিধা পাচ্ছে, এটা তো তখন দিতে পারবো না। তো এই জিনিসটা আমাকে অনেক ড্রাইভ করতে, যে না, আমাকে যত কিছুই হোক কোনো অবস্থাতেই আমাকে জব করতেই হবে, বিকজ আমার তো আদার্স কোনো ইনকাম সোর্স নাই, বা আমার মানে ওইরকম যে আমি বসে খাবো ওই রকম ব্যাকগ্রাউন্ড বা মূলধনও আমার, বা ওইরকম ব্যাংক ব্যালেন্সও আমার কাছে নাই। হ্যাঁ, তো আমাকে জব করতেই হবে। চাকরিজীবী, আমরা জব করে আসছি, এবং চাকরিজীবী যেটা হয় যে আমাদের, এবং দিন আনি দিন খায়ের মতোই তো আমাদের মাসে স্যালারি পাচ্ছি, এবং ওই স্যালারি দিয়ে আমাদের দিন চলছে। তো যেটা হয় যে আলটিমেটলি জব না থাকলে আমার সবার আগে আমার বাচ্চাদের কথাই মাথায় আসতো, যে ওদেরকে আমি এখন যে লাইফটা দিতে পারছি সেটা তো দিতে পারবো না। হ্যাঁ, তো তখন যেটা হলো, তখন আমার ওই রাগটা যেটাই হোক বা স্ট্রেস যেটা হোক, বা মানে যেই যে ফিলিংস যেটা ছিল, সেটা তখন অনেকখানি আমি চেঞ্জ করতে সক্ষম হতাম। কিছু সময় ভাই এরকম হয় না যে আমার লাইন ম্যানেজার বা আমার রিপোর্টিং ম্যানেজার অথবা সিনিয়র কোনো লিডার আমাকে এমন কিছু কথা বলছে যেগুলো আমি পার্সোনালি নিতে পারি নাই, ইটস এগেনস্ট দ্য প্রফেশনালিজম অ্যান্ড অলসো আই থিঙ্ক কিছু বাউন্ডারিজ ক্রস করে গেছে। সো এরকম আই গেস আপনি আপনার লাইফে পাইছেন। সো ওই মোমেন্টটাতে আপনার এই নিজের সেলফ এস্টিমটাকে এলিভেট করা বা তাকে বোঝানো যে আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না, অথবা আপনি ফিডব্যাকটা অন্যভাবে দিলেও পারতেন, এই সিনারিওসগুলো অ্যাজ এ ট্রেনার আপনি তো আরও বেটার করে করতে পারবেন সিন্স যারা আছে তাদের জন্য, তো আপনি কীভাবে করতেন? এটা যেটা হয় কি, ধরেন মানে রেসপন্সটা বা রিপ্লাইটা কাজের মাধ্যমে দেওয়াটাই সবচেয়ে ভালো, হ্যাঁ, মুখে বলা থেকে। অনেক সময় যেটা হয়, এটা আপনার স্কিল নিয়ে বা আপনার অনেক সময় যদি কেউ এথিক্স নিয়ে কথা বলে, তো ডেফিনেটলি ইট ইজ পার্সোনাল অ্যাটাক, বা পার্সোনালি অনেক সময় আমরা চাইলেও প্রফেশনালিজমের মধ্যে থাকতে পারি না, পার্সোনালি নিয়ে যাই। সো তখন আসলে যেই ব্যক্তিটা আপনাকে এটা বলছে, আমি খুব পোলাইটলি বলি যে আপনি যেটা বলছেন এটা আই ডিডন্ট লাইক, বা আমি আসলে এটা ডিজার্ভ করি না। সো আমি যদি একটু আপনি আমাকে আরো অবজার্ভ করেন, দেন আই থিঙ্ক আপনার মধ্যে এই ভুল ধারণাটা, বা আপনি এখন আমার সম্পর্কে যে ধারণাটা করছেন বা যে কমেন্টটা করছেন, এটা আপনার হাতে থাকবে না। বাট যখন এই কেউ পার্সোনাল লেভেলে চলে যায়, তখন আমার মনে হয় এই স্ট্যান্ড আপটা করা জরুরি, যে আপনি যেটা বলছেন আমাকে, বা আমার মনে হয় এটা কি বলে, শিষ্টাচার, প্রফেশনাল শিষ্টাচারের মধ্যে পড়ে না, বা আমি এটা ডিজার্ভ করি না, বা আমি এটা আসলে অ্যাকসেপ্ট করছি না, সরি। বাট আমার মনে হয় আপনি আরেকটু যদি আমাকে সময় দেন, বা আমার সাথে কাজ করেন, বা আমাকে দেখেন, বা আমাকে একটু সুযোগ দেন, আই ক্যান প্রুভ দ্যাট আপনি যেটা চিন্তা করছেন বা ভাবছেন, এটা আসলে ইটস নট রাইট। ওকে ভাইয়া, থ্রু আউট ইউর ক্যারিয়ার আপনি অনেক জায়গায় আপনার আপস অ্যান্ড ডাউনস অবশ্যই ছিল, সবসময় যে এটা কোম্পানির জন্য হয়েছে ব্যাপারটা এরকম না, অনেক সময় ডাউনস আমাদের পার্সোনাল কারণেও হয়। সো আপনার কাছে কি মনে হয় যে আপনার কোন ডিসিশনটা বা আপনার কোন অ্যাকশনটা আপনার ডাউনফলের কারণ হয়ে দাঁড়াইছে কোন একটা সময়? একটা ওই যেটা বললাম যে আমরা আসলে আমার শুরুর ক্যারিয়ারটা বাংলালিংকে ছিল, এবং ওখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট, কলিগদের সাথে রিলেশনশিপ, আদার্স ফ্যাসিলিটিস, এসব কিছু মিলিয়ে আমি একটু, যেটা হয় না, মানুষ আরাম আরাম প্রিয় হয়ে গিয়েছিলাম। হ্যাঁ, সো শুরুর দিকে আসলে স্কোপটা বেশি থাকে মানুষের, কারণ তখন অপশনও বেশি থাকে। আমার কাছে এক্সপ্লোর করার অনেক অপশন থাকে, কারণ যত আমি ডেজিগনেশন বড় হচ্ছে, তত কিন্তু আমার স্কোপও কমে যাচ্ছে, ভ্যাকেন্সিও তত কম হচ্ছে। শুরুর দিকে তো অনেক জায়গা, অনেক ডিফারেন্ট জায়গায় এক্সপ্লোর করা যায়, স্কোপ অনেক বেশি থাকে। সো আমার কাছে মনে হয় যে ওই মানে ওই শুরুর দিকে আমি যদি আরেকটু এক্সপ্লোর করতাম আরো এই চ্যালেঞ্জগুলো, কারণ যেটা হয় যে আমার মধ্যে সবসময় ওই একটা ভীতি কাজ করতো যে এখানে তো ভালো আছে, আবার নতুন আরেক জায়গায় যাব, সো ওখানে আসলে কেমন হবে, এনভায়রনমেন্ট কেমন হবে, বস কেমন হবে, হ্যাঁ, এই সুযোগ সুবিধাগুলো পাবো কিনা। সো সবসময় ওই ওই একটা ফিয়ার কাজ করতো আর কি। দ্যাটস ওয়াই আসলে অনেক সুযোগ হয়তো বের হয়ে যেত যদি আমি ট্রাই করতাম, বাট ওটা করি নাই। সো এই সময় আমি একটা ডায়লগ আমার একজন খুব সিনিয়র একজন ভাইয়ের বলি, মনে পড়ছে, এই মনে পড়লো হঠাৎ করে। উনি আমাদেরকে একদিন বলছিল যে উনি একসময় রবিতে জব করতেন।
তো রবিতে জব করতে, এবং ওনার মধ্যে ওই ফিয়ারটা ছিল যে রবি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক ভালো, কমপ্লায়েন্স অনেক ভালো, হ্যাঁ। সো আরো অনেক কোম্পানি থেকে ওনার অফার আসছিল, বাট উনি ভয় পাচ্ছিলেন ওখানে যাইতে, যে ওখানে যাব কি হবে না হবে। সো উনি একদিন নিজে গাড়ি ড্রাইভ করতেন। সো উনি একদিন ওই বনানী ফ্লাইওভারে জ্যামে দাঁড়িয়ে আছেন। সো ফ্লাইওভার থেকে নিচে দেখা যাচ্ছে অনেক গাড়ি, সারি সারি গাড়ি দাঁড়িয়ে হুম। আছে, এবং দেখলেন যে ওনার যে গাড়ির মডেল তার থেকে বাকি গাড়ির মডেলগুলো আরো অনেক উন্নত। মানে হুম। ওনার গাড়ির মডেলটা বেশ পুরাতন ছিল। তো উনি ভাবছেন যে আসলে এই যে এত দামি দামি গাড়ি যারা চালাচ্ছে, ওরা তো সবাই তো আর মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে না। অনেকেই আছে লোকাল কোম্পানিতে কাজ করে, বা অনেকে আছে বিভিন্ন চ্যালেঞ্জিং সেক্টরে কাজ করে। তাহলে আমি কেন এই এই একটা কোম্পানিতে থেকে এই শুধুমাত্র ভালো এনভায়রনমেন্ট বা আরামে আছি দেখে আমি কেন এক্সপ্লোর করব না? তাহলে তো আমিও Wow. হয়তো ওই গাড়িগুলো ইয়ে করতে পারতাম। সো ওনার ওই Wow. মুহূর্তের ওই যে একটা ক্যামেরার মতো যে দেখছে যে এতগুলো গাড়ি এবং ম্যাক্সিমাম Right, গাড়ির মডেল ওনার right. থেকে ভালো, এবং সবাই তো আর রবি বা বাংলালিংক বা এরকম মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে না, আরো অনেক Right. অনেক সেক্টর আছে, অনেক সেক্টর আছে যেগুলোতে এক্সপ্লোর করা যায়। সো তখন ওনার মধ্যে ওই ওই মাইন্ডসেটটা ওনার চেঞ্জ হয়ে গেছিল, এবং উনি তারপরে এরপরে আরো বেশ কয়েকটা নতুন নতুন সেক্টরে জয়েন করে করে অনেক বড় পজিশন একসময় চলে গিয়েছিলেন। তো ওনার ওই কথাটাও আমার বেশ ভালো লেগেছিল, এবং মাঝে মাঝে আমি চিন্তা করি তাই তো আমি তখন যখন বাংলালিংকে ছিলাম, মানুষ যেটা হয় না, আরাম প্রিয় হয়ে যায় মানুষ, যে Right. ভালো আছি, অনেক সুযোগ সুবিধা পাচ্ছি, হ্যাঁ, কাজের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি পাচ্ছি। সো ওই আরাম প্রিয় হয়ে গেলে তখন ওইটা যেটা হয় যে ক্যারিয়ার ডেভেলপমেন্টটা, গ্রোথটা খুব একটা ভালো হয় না। ভাইয়া আই বিলিভ আপনি যেই ভাইয়ার কথাই বললেন, উনি একটা দারুণ এক্সাম্পল সেট করেছেন। আই থিঙ্ক এই জিনিসটা হচ্ছে খুব একটা ক্লিয়ারার ভিউ টু Right. থিঙ্ক ডিফারেন্ট, রাইট, যে তুমি যেটা ভাবতেছো এটার বাইরে অনেক জিনিস আছে তুমি জানোই না, এক্সপ্লোর করতে পারবা। এক্সপ্লোর করতে পারবা। Wow, wow, that really changed my point of view about seeing things. Also, by coming to that part, since আপনি বললেন আপনার এক্সপ্লোর করার অপরচুনিটি ছিল, বাট আপনি হচ্ছে কমফোর্ট জোনে ছিলেন দেখে হয়তো এক্সপ্লোর করতে পারেননি। সো দ্যাট ওয়াজ এ মিস্টেক ফর ইউ, যেটা আপনি পরে রিয়েলাইজ করছেন। সো এই ভুলটা থেকে আপনি কি শিখতে পারছেন, বা হোয়াট ওয়াজ ইউর অ্যাকচুয়ালাইজেশন? ওই যে যেটা বললাম, আসলে ভুল যে এটাও আসলে আমি বলি না এটা, কারণ হয় না যে মানুষের লাক থাকে, এবং অনেক অনেক জায়গায়ও দেখেছি আমার অনেক কলিগ মানে হয়তো বেশ ভালো পজিশনে চলে গেছে, আবার ওই ডিপার্টমেন্টটাই একসময় বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ওই ডিপার্টমেন্টের প্রয়োজন ছিল না, বন্ধ হয়ে গেছে। সো গ্রোথ খুব ভালো ছিল, বাট মাঝপথে এসে থেমে গেছে, এবং নতুন করে হয়তো শুরু করতে হয়েছে বা অন্য কোথাও চলে যেতে হয়েছে। সো আই ডোন্ট নো মানে ওই সময় আমি হয়তো ওই এক্সপ্লোর করলে আদৌ ভালো থাকতাম কি ভালো থাকতাম না, এটা নিয়ে আসলে ওই যেটা বলে আর কি, পিছনে ফিরে তাকানোর ওই বা ওই রিগ্রেটটা আমি করতে চাই না আসলে। রাইট, রাইট, হ্যাঁ, দ্যাটস আ নাইস পয়েন্ট। হ্যাঁ, রাইট। Right, Bhaiya, since you had a lot of experience and different পিপলের সাথে, আমরা একটা জিনিস শুনতে চাই, সেটা হচ্ছে এরকম কি কখনো হয়েছে আপনি খুব থাকে না কিছু প্রজেক্ট আমরা খুব প্যাশনেট হয়ে যাই, যে প্রজেক্টটা আমি জানি এটা অমুক অফিসে, বাট আমার করতে এটা ভালো লাগতেছে। সো এরকম অবভিয়াসলি আপনি এরকম অনেক মন থেকে কোনো একটা প্রজেক্ট সুন্দর মতো করে দাঁড়া করাইছেন, বাট আলটিমেটলি ওটা ভেঙে গেছে, বা ওইটা ওরকম সাফল্যই পাই নাই যেরকম আপনি এক্সপেক্ট করছেন। সো তখনকার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, আর আপনি এই ব্রোকেন ফিলিংসটার সাথে কীভাবে ডিল করছেন? এরকম তো অনেক অনেক ইনসিডেন্টই হয়েছে, যে হয়তো কোনো একটা প্রজেক্ট দিয়েছে আমাকে, বাট প্রজেক্টটা আমার এন্ড থেকে আমি মানে 10% বা 110% ডেডিকেশন দিয়ে কাজ করেছি, কোনো ঘাটতি ছিল না, বাট দেখা গেছে যে ওটা যার জন্য বানিয়েছি তার পছন্দ হয় না, হতেই পারে, হ্যাঁ। সো এটা তখন অনেক ডিসঅ্যাপয়েন্টিং লাগে, এবং তখন নিজের উপর কনফিডেন্সটা চলে যায়, অনেক সময় চলে যেতে পারে, যে আমি এত কষ্ট করে করলাম বা এত এফোর্ট দিয়ে করলাম, বাট যার জন্য করলাম তারই পছন্দ হলো না, তার মানে হয়তো আমার মধ্যেই কোনো স্কিল গ্যাপ আছে। বাট যেটা মানে এক্সপিরিয়েন্স থেকে যে শিক্ষাটা আমি পাই বা পেয়েছি, যে এই মানে কি বলবো, মানে ইমপ্রুভমেন্টের তো কোনো আসলে শেষ নাই। কারণ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই না, যে ধরেন আপনাকে আমার ম্যানেজার আমাকে এটা বলেছিলেন যে দেখো, ইমপ্রুভমেন্ট বা ডেভেলপমেন্টের কিন্তু কোনো বাউন্ডারি নাই। হ্যাঁ, এক একজনের কাছে এক একটা বেঞ্চমার্ক, মানে কোনো কিছু বেঞ্চমার্ক আসলে
ইয়ে করা খুব টাফ। যে কেউ বললো যে স্কুল লিখতে বলেছে, আমার ম্যানেজার একদিন এরকম একটা এক্সাম্পল দিয়েছে যে বোর্ডে তুমি স্কুল লিখো, তা একজন স্কুল লিখেছে, SCHOOL লিখেছে। তো ওর যে টিচার ছিল বললো যে তোমার সবই ঠিক আছে, বাট এই ওটা পরে দিলে আর পিছের ওটা সামনে দিলে আরো ভালো হতো। হ্যাঁ, রেজাল্ট ইজ দ্য সিমিলার, হুম, বাট হুম, সে আপনার খুদ বের করবেই, বা Okay. আপনার তার কাছে মনে হয়েছে যে সামনের ওটা পিছের ওটা সামনে দিলে হয়তো আরো ভালো লাগতো। ইটস জাস্ট হুম, একটা মানে এক্সাম্পল, বা এটার কিন্তু অনেক ডিপ মিনিং আছে। হ্যাঁ, আমি এখন একটা Right, জিনিস right. বানালাম, আমি একটা প্রেজেন্টেশন রেডি করলাম, আমার কাছে খুব ভালো মনে হলো। আমি যত নলেজ আছে আমার, যত ধরনের টেকনোলজি ইউজ করা যায় আমি ওখানে ইউজ হুম। করবে, এআই থেকে শুরু করে যা যা করা পসিবল, হুম। আমার কাছে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক। এর থেকে ভালো প্রেজেন্টেশন বা কন্টেন্ট আর হতেই পারে না এই সাবজেক্টে। বাট যাকে আমি দিলাম তার কাছে হয়তো মনে হলো যে না, এটা এই জায়গাটাতে ওর ঘাটতি আছে, এটা এটা ভালো হয় নাই। হ্যাঁ, কালার ইয়ে ভালো না, থিম ভালো হয় নাই, ফন্টের সাইজ ভালো না, ফন্টের টাইপ ভালো হয়নি, কোনো ওনার কাছে হয়তো এটা ভালো নাই লাগতে পারে। Right. সো পার্সপেক্টিভ মানুষের ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, তাই বলে যে সবসময় দোষটা আমার তাও না। বাট আমাকে তখন ওই যেটা আমরা আমাদের এখানে কাজ করতে করতে শিখেছি যে কার জন্য বানাচ্ছি এটাও ভেরি ইম্পর্টেন্ট। Right. হ্যাঁ, এখন আমি বানাচ্ছি, আমি স্যাটিসফাইড হলে হবে না, যার জন্য বানাচ্ছি তাকে তো বানাচ্ছি। স্যাটিসফাই হতে হবে। যে আমার কাস্টমার প্রোডাক্টটা তাকে তো পছন্দ হতে হবে। Know your customer very well. রাইট, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যার জন্য করছি আমি, তার চাহিদাটা, তার পছন্দটা জানাটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়া, আমরা এবার লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে একটু কথা বলবো। এটা হ্যাঁ। একটা, আপনি আমাকে বলছিলেন এটা একটা ভাস্ট ওশান টু এক্সপ্লোর, অনেক বড় একটা জায়গা। তো প্রথম বেসিক কোয়েশ্চেনে আসি, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টের অ্যাকচুয়াল যদি আমি একটা সিম্পল করে মানুষকে বুঝাইতে চাই, কি হবে ওইটা, যে হোয়াট ইজ লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট? দেখেন, যেটা বললাম যে আসলে আমরা তো মানে সবাই কিছু না কিছু স্কিল নিয়ে আমরা জবে ঢুকি, কারো মানে কোর কম্পিটেন্সিস আমাদের থাকেই। হ্যাঁ, সো আমাদের লার্নিং এন্ড ডেভেলপমেন্ট টিমের যেই মোটোটা বা অবজেক্টিভটা থাকে, আমাদের যে কারেন্ট এমপ্লয়ি যারা আছে, এবং যেটা হয় যে স্কিল একটা সময় যেটা হয় না যে মানে না ঘষতে ঘষতে ভোতা হয়ে যায়, এরকমও হতে পারে। সো পাশাপাশি এই যে টেকনোলজি চেঞ্জ হচ্ছে, নতুন নতুন জিনিস আসছে, এগুলোর সাথে সবাইকে পরিচয় করে দেয়া, হ্যাঁ, সবাইকে স্কিলড আপ করা। এবং আমাদের যে আলটিমেট অর্গানাইজেশনের যে গোলটা আছে, যে ধরেন কোনো অর্গানাইজেশনের গোল হচ্ছে রেভিনিউ আর্ন করা, কারো হচ্ছে মানুষের সাহায্য করা, এক একটা অর্গানাইজেশনের মানে মোটো বা ভিশন এক এক রকম থাকে। সো এই ভিশনটা যেন বা এই মিশনটা যেন তারা সাকসেসফুলি কমপ্লিট করতে পারে, এই জন্য আর কি অর্গানাইজেশনকে হেল্প করা। সো এটার মূল চালিকা শক্তি হচ্ছে তো এমপ্লয়ি। সো এমপ্লয়িরা যদি স্কিল না হয় বা তাদের স্কিল যদি গ্রো না করে, এক জায়গায় যদি আটকায় থাকে, বা ওটা যদি সময়ের সাথে সাথে যদি ডেভেলপ না করে, তাহলে তো আসলে কোম্পানিটাও আগাতে পারবে না। বিকজ তার এমপ্লয়িরা বা যারা মানে তার মেইন যে কাজ করে, তারা যদি ঠিকমতো ফাংশন না করে। সো লার্নিং এন্ড ডেভেলপমেন্ট টিমের কাজটাই হচ্ছে সো ওই গ্যাপগুলো বের করা, কোথায় কাজ করতে হবে, কোন স্কিলগুলো আমাদের আবার ঝালাই করতে হবে, বা নতুন কোন স্কিল আমাদের এমপ্লয়ীদের জন্য আনতে হবে কিনা। সো তাদের ক্যারিয়ার গ্রোথের জন্য তাদেরকে হেল্প করা, পাশাপাশি ফুল অর্গানাইজেশনের যে মিশন বা ভিশন যেটা আছে সেটা অ্যাচিভ করতে হেল্প করা। সো এটা আসলে খুব অল্প সময় বলাটা খুব ডিফিকাল্ট, আমি জাস্ট একটু ওয়ান অফ বুঝতে দা পেরেছি। পার্সপেক্টিভ Right. থেকে বললাম না। ভাইয়া, কখনো এরকম কি মনে হয়েছে আপনার এই লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে যতদিন ধরে বা ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করছেন, যে কোন মোমেন্টে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারেন যে এই এমপ্লয়িটা বা এই পার্সনটা, ওকে আর কোনো ট্রেনিং দিয়ে লাভ নাই, বিকজ কোনো আউটপুট আসবে না? সো কী কী অ্যাট্রিবিউটস দেখলে আপনি বুঝতে পারেন যে এখন ওকে আমি যদি একটা ট্রেনিং দিই 1 ঘন্টার, ওই 1 ঘন্টা ওয়েস্ট হবে? এরকম মাঝে মধ্যে হয়, মানে কিছু মানুষ থাকেই যে 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 কোনোভাবেই সিরিয়াস হয় না, এবং হয়তো তার মধ্যে পটেনশিয়াল থাকে, স্কিল থাকে, বাট ওই যেটা হয় যে ওর মধ্যে সিরিয়াসনেস না থাকার কারণে ও হয়তো ওর কাজটা ঠিক মতো করতে পারে না। সো এখন কেউ যদি মনে করেন নিজের থেকে শিখতে না চায়, বা নিজে গ্রো করতে না চায়, বা নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে না চায়, তাহলে আপনি
যতই চেষ্টা করেন ওনাকে সেশন দেয়া, মেন্টরিং করানো, কোচিং করানো, ট্রেনিং দেয়া, ও কিন্তু ওই জায়গাতেই আটকে থাকবে। সো যদি দেখেন যে আপনি যেই ডেলিভারিটা দিচ্ছেন ওর কোনো কোনো ইমপ্রুভমেন্ট বা কোনো চেঞ্জ আসতেছে না ওর মধ্যে, চেঞ্জ আসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাটলিস্ট ট্রাই করতে তো হবে, রেজাল্টটা তো পরে, মানে ওর মধ্যে হয় না যে বিহেভিয়ারাল চেঞ্জ, যে আচ্ছা না আমি এটা পারতেছি না, আচ্ছা ঠিক আছে আমি দেখি করার উদ্যোগটা নেয়া, ওটাও যদি একদমই না থাকে, আসতেছে ট্রেনিং করছে চলে যাচ্ছে, বাট নিজের থেকে কোনো চেষ্টা বা নিজের মধ্যে কোনো উদ্যোগটা নেই, তখন বুঝতে হবে যে আসলে ওকে দিয়ে কিছু হবে না। কারণ আপনি আপনি ট্রেনিং দিয়ে ওকে কতটুকু শেখাবেন, ও যদি নিজে না শিখে, নিজে ইমপ্লিমেন্ট না করে। ওকে ভাই, ইন দ্যাট সেন্স কোনো ইয়াং প্রফেশনাল যদি এখন লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে তার ক্যারিয়ার সুইচ করতে চায়, তাহলে আপনার কি মনে হয় তার কি কি কোয়ালিটিস অর অ্যাট্রিবিউটস থাকাটা উচিত এক্ষেত্রে? এখনকার কথা যদি আমি বলি তাহলে ডেফিনেটলি প্রেজেন্টেশন স্কিল তো এটা দিস ইজ ভেরি কমন। হ্যাঁ, সুন্দর করে কথা সুন্দর করে বলতে কি মানে কিছু বেসিক তো থাকেই, গুছিয়ে কথা বলার একটা গুছিয়ে কথা ability। বলা, হ্যাঁ গুছিয়ে কথা বলা, মানুষের সামনে কথা বলা, স্টেজে দাঁড়িয়ে কথা বলা, হ্যাঁ এই এই স্কিল গুলো তো থাকে। কিছুটা তো পরে ওকে আমরা ট্রেন আপ করায়, হ্যাঁ, বা টিওটি সেশন দিয়ে দিয়ে অনেক স্কিল ডেভেলপ করে, বাট বেসিক কোর কিছু স্কিল তো থাকতে হয়, প্রেজেন্টেশন স্কিল। পাশাপাশি যেটা বললাম আর কি, যে ওই টেকনোলজি রিলেটেড স্কিলও এখন থাকতে হবে। বললাম না যে এখন আমি যদি প্রেজেন্টেশন আগের মডিউলে বানাতে থাকি তাহলে তো আর হবে না, এখন যুগ অনেক এগিয়ে গেছে, অনেক রকম। আমি নিজেও মাঝে মাঝে যখন ইন্টারভিউ নিতে যাই আমার ট্রেনিং টিমের জন্য, যখন আমরা নতুন মেম্বার টিমে নেই, ওদের প্রেজেন্টেশন দেখে আমি অবাক হয়ে যাইছে, এত সুন্দর, এত অ্যানিমেশন দিয়ে বা এত মানে ডিফারেন্ট, মানে তাকাইতে ইচ্ছা করে স্লাইডের দিকে। হ্যাঁ, আর আমি যদি শুধু ওখানে লেখা দিয়ে রাখি, শুধু টেক্সট দিয়ে রাখি, তাহলে তো মানে আকৃষ্ট করবে না। সো আমি নিজেও অবাক হতাম যে এত সুন্দর, এবং ওখান থেকে আমিও শেখার চেষ্টা করতাম যে আচ্ছা ঠিক আছে তাহলে কন্টেন্ট গুলো তাহলে এখন থেকে কোর্স গুলো এইভাবেই বানানো উচিত। সো এই জিনিসটা হচ্ছে যে টেকনোলজি স্যাভি হতে হবে, আপনাকে এই টেকনোলজি সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আদারওয়াইজ শুধুমাত্র ডেলিভারি দিয়ে হবে না, বিকজ আপনার কন্টেন্টও তো আপনার ট্রেনিং এর অনেক বড় একটা ইম্পর্টেন্ট পার্ট। ভাইয়া, যারা হচ্ছে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে জয়েন করতে চায় বা জয়েন করবে, তাদের আপমোস্ট কয়েকটা স্কিলের মধ্যে একটা স্কিল থাকতে হবে যে তার পাবলিক স্পিকিং, বা আপনি যেটা বলেন গুছিয়ে কথা বলা। সো অনেকের মধ্যে ওয়েন আই ওয়াজ স্টার্টিং মাই ক্যারিয়ার, পাবলিক স্পিকিং জিনিসটা অ্যাকচুয়ালি ফিয়ারফুল। দেখা যায় আমরা এমনি আপনার সাথে আমি এখন 1-to-1 কথা বলে ফেলতেছি, কিন্তু আজকে আমার সামনে 20 জন চলে আসলে আমি হয়তো নার্ভাস হয়ে যাব, অ্যাংজাইটি হবে, প্যানিকড হয়ে যাব। সো এইটা যদি আমি একটু রিডিউস করতে চাই, যারা ফ্রেশার্স আছে বা যারা এই সেক্টরে আসতে চায়, তো ওইটার জন্য আপনার অ্যাডভাইসেসগুলো কি হবে? এটার জন্য যেটা হচ্ছে যে মানে টিম মেম্বারদের এখানে যারা এক্সিস্টিং টিম মেম্বার আছে, নতুন যদি কেউ আসে, সো এক্সিস্টিং টিম মেম্বারদের এখানে অনেক বড় একটা ভূমিকা পালন করা যায়, কারণ ওরা যদি ওকে চাইলে অনেক রকম গাইড করে, মেন্টরিং করে। হ্যাঁ, সো প্রথমে 20 জনের সামনে না হোক, অ্যাটলিস্ট টিম মেম্বার যদি আমার 5-6 জন থাকে, তার সামনে দাঁড়িয়ে আমি যদি কথা বলি, একটা ট্রেনিং সেশন নেই, শর্ট সেশনই হোক, আমার তার যেই সেক্টরটা বা তার যেই টপিকটা নিয়ে সে কমফোর্টেবল, এটা দিয়েই যদি আমরা শুরু করি যে তুমি এই টপিকের উপরে তোমার যেটা পছন্দ, এনিথিং, একটা মুভি নিয়েও তুমি বলতে পারো, ট্রেনিং অ্যাজ আ ট্রেনার তুমি আমাদেরকে ট্রেনিং দাও, ঠিক আছে। সো ওইভাবে করে করে কিন্তু আমি ওর মধ্যে থেকে, এটা আমি নিজেরও, আমার নিজেরও তো তাই ছিল, আমি নিজেও মানে সবার 10 জনের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আমার ইয়ে ছিল না, আমি শুরুতে অনেক স্ট্রাগল করেছি, বাট আস্তে আস্তে যে আমার টিম মেম্বারদের, আমার ম্যানেজারদের হেল্প নিয়ে নিয়ে কিন্তু আমার পরে এখন যেমন আমি 100 জনের সামনে দাঁড়ালো কিছু না কিছু আমি হয়তো বলে চলে আসতে পারবো, ওই কনফিডেন্সটা আমার হয়ে গেছে এখন। হয়তো শুরুতে একটু নার্ভাস লাগবে, বাট আস্তে আস্তে দেখা যাবে যে আমি আমার 1-2 ঘন্টা 3 ঘন্টা যে কোনো টপিক নিয়ে কথা বলে আসতে পারবো, এটা কোনো সমস্যা হবে না। বাট শুরুতে আমার টিম মেম্বার যারা বা আমার যে রিপোর্টিং ম্যানেজার থাকে, তাদের গাইডেন্সটা, তাদের মেন্টরিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ওকে ট্রেনার হিসেবে রেডি করার জন্য। কারণ সব স্কিল তো তার থাকবে না, অনেক স্কিল হচ্ছে তাকে তার মধ্যে হয়তো থাকবে, বাট ওটাকে বের করে আনতে হবে। তো টিম মেম্বারদের ভূমিকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পাশাপাশি নিজেও রিসার্চ করা, নিজেও দেখা, নিজে
আরো অনেক কিছু আছে যে ভিডিও দেখে শেখা বা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা, অনেক ধরনের টেকনিক্স আছে যেগুলো অ্যাপ্লাই করলে হয়তো ওই জায়গাটা থেকে ফিয়ারটা থেকে বেরোয় আসতে পারবে। ভাইয়া কি আমাদের সাথে কোনো ক্রিয়েটিভ হ্যাক শেয়ার করতে পারবেন, যেটা যারা নতুন আছে, যারা অ্যাকচুয়ালি অ্যাসপায়ারিং ট্রেনার হইতে চায়, তারা নিজেদের মধ্যে ডেভেলপ করার জন্য এই হ্যাকটা ট্রাই করতে পারে? যেটা হচ্ছে যে এখন তো আসলে খুব ইজি অ্যাক্সেস অনেক কিছুতেই, যেমন আমি ইউটিউব ঘাটলে বা বিভিন্ন ফ্রি কোর্স আছে, অনেক ইজি অ্যাক্সেস। সো যারা এরকম পাবলিক স্পিকার আছে, রিনাউন্ড পাবলিক স্পিকার আছে, সো তাদেরকে একটু ফলো যদি করা যায়, তাদের ভিডিও, তারা কিভাবে ডেলিভারি করছে, তারা কিভাবে কথা বলছে। কারণ দেখেন, একটা খুব সিম্পল টপিকে কিন্তু একজন মানে গুড প্রেজেন্টার অনেক ইন্টারেস্টিংলি মানুষের সামনে প্রেজেন্ট করতে পারে এবং দেখবেন যে অডিয়েন্সকে কানেক্ট করতে পারছে। আমি যেমন বারবার বলছি অডিয়েন্সকে কানেক্ট করে, অ্যাজ আ ট্রেনার আমি মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমার কন্টেন্ট খুবই ভালো, আমার ডেলিভারি খুব ভালো, বাট আমি যদি অডিয়েন্সকে কানেক্টই করতে না পারি তাহলে তো আসলে আমার সাকসেসফুল হবে না আমার সেশনটা। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন জিনিসটা কিভাবে প্রেজেন্ট করছে, কোন কথাটা কিভাবে দাঁড়ানোর স্টাইল থেকে শুরু করে। এবং যেটা বলো, এখন তো আমাদের সময় তো ইউটিউব বা ইন্টারনেট এত ছিল না, মানে ইজিলি অ্যাক্সেসিবল ছিল না। এখন তো প্রচুর মানে রিনাউন্ড ট্রেনার বা পাবলিক স্পিকারের ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আছে। সো কেউ চাইলে ওগুলো দেখে ওগুলো ফলো করেও কিন্তু নিজেকে ওই জিনিসগুলো মানে বিল্ড আপ করতে পারে। এবং এটা হয়, আমি যখন ফার্স্ট জয়েন করেছিলাম, আমার যে ট্রেনার ছিল, তো আমি ওনাকে রোল মডেলই মনে করছি। উনি যেভাবে দাঁড়াতো, যেভাবে কথা বলতো, যেভাবে হাত নাড়তো, দেখা যেত যে আস্তে আস্তে আমার মধ্যে ওই জিনিসগুলো চলে আসে। মানে এমন ভাবে আমি ওনাকে ফলো করতাম। সো আমার ওই দাঁড়ানোর ভঙ্গি, কথা বলার ভঙ্গি, হাত নাড়ানোর ভঙ্গি ওনার মতো করে আমি করার চেষ্টা করতাম। সো আমরা যেটা করি, যাকে রোল মডেল মনে করি তার মতো হতে চাই, হ্যাঁ, তার যে গুণাবলীগুলো আছে ওগুলো আমাদের মধ্যে আনতে চাই। সো এরকম অনেক কিছুই পাওয়া যায় এখন, যেটা হচ্ছে রিনাউন্ড অনেক ট্রেনার বা পাবলিক স্পিকারের অনেক সুন্দর সুন্দর ভিডিওস আছে, যে ওনারা অডিয়েন্সকে কানেক্ট করছে, অডিয়েন্সকে হাসাচ্ছে, ফান করছে। সো এই জিনিসগুলো দেখে শেখা যায় যে কিভাবে আমি একটা ট্রেনিংকে ইন্টারেক্টিভ বা ফান এনগেজিং করতে পারি। রাইট ভাইয়া, এই পয়েন্টে একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে আপনি হয়তো জানেন ফিক্সড একটা মেন্টালিটি কাজ করে যে হয়তো আমি এটা পারবো না, হয়তো আমার দ্বারা এটা হবে না, অথবা আমি ট্রাই করতে ভয় পাই। অ্যান্ড কিছু মানুষ থাকে যারা আচ্ছা একটু ট্রাই করে দেখি, এই জিনিসটা একটু করে দেখি। সো এই ধরনের কিছু থিংস থাকে। সো অ্যাজ এ এলএনডি প্রফেশনাল হিসাবে আপনি কি ফিল করেন যে গ্রোথ মাইন্ডসেটের কীরকম অ্যাট্রিবিউটস থাকা উচিত, বা এই ফিয়ারটা আমি পারবো না থেকে কীভাবে বের হয়ে আসা উচিত, অ্যান্ড এইভাবে এই গ্রোথ মাইন্ডসেটটাকে কীভাবে এমব্রেস করা উচিত? এটা না, শুরুতে স্পেশালি যারা শুরুতে থাকে তাদের মধ্যে আমার মনে হয় এই ফিয়ারটা অনেক বেশি কাজ করে, যে আমি পারবো না বা আমার ভুল হবে। হ্যাঁ, আচ্ছা, আমি প্রজেক্টটা যদি আমি নিজে নিতে চাই, হয়তো আমি ফাইনালি ঠিক মতো এটাকে দাঁড় করাতে পারবো না। তো এই ফিয়ারগুলো শুরুতে অনেকের মধ্যেই থাকে। তো আমি ওদেরকে বলতে চাই যে দেখো, মানে ভুল না করলে আসলে শেখা যায় না। আমি যেটা শুরুতে বলছিলাম, আপনি একটা স্মুথ রাস্তা দিয়ে চলছেন, রেগুলার, কোনো উঁচু নিচু নাই, কোনো ব্রেক করতে হচ্ছে না, স্পিড ব্রেকার নাই। সো আপনার ড্রাইভিংটা কিন্তু স্কিলটা ওইভাবে হবে না। আপনি হঠাৎ করে একটা এবড়ো রাস্তায় গেলে আপনি হিমশিম খেয়ে যাবেন। সো আপনার মধ্যে যদি ওই ভুলগুলো করেন, ভুল থেকেই তো আপনাকে শিখতে পারবেন, ভুল থেকে আপনি অ্যাকচুয়াল লার্নিংটা হবেন। এবং আমার কারেন্ট ম্যানেজার একটা বলছিল, যদি হাড়িতে যদি শব্দ না হয় তার মানে বুঝতে হবে রান্না বান্না হচ্ছে না। হ্যাঁ, তার মানে আপনি ভুল হচ্ছে মানেই হচ্ছে আপনি করছেন কাজ, রাইট? আপনি কিন্তু ট্রাই করছেন বা আপনি করছেন, কাজ করছেন, তার মানেই কাজ করছেন বলে কিন্তু ভুল হচ্ছে। বাট যেটা খেয়াল রাখতে হবে যে সেম ভুল যেন মানে রিপিটেটিভলি না হয়, মানে বারবার একই ভুল করছেন, এটা কিন্তু যারা আপনার ম্যানেজার আছেন বা সিনিয়র আছেন তাদের কাছে তখন এটা বিরক্তিকর হয়ে যায়। বাট আপনার ভুলগুলো তারা খুব সুন্দরভাবে একসেপ্ট করবে, আপনাকে গাইড করবে, আপনাকে মেন্টর করবে এবং আপনাকে রাইট পথ বা ডিরেকশনটা দেখাবে, এবং আপনাকে নিজেকে রেকটিফাই করতে হবে। বাট সেম মিস্টেক যদি কেউ বারবার করতে থাকে, দ্যাট ইজ অ্যানোয়িং অ্যাকচুয়ালি, যদি মানে অ্যাজ আ ম্যানেজার বা টিম লিডার বা সিনিয়র লিড হিসেবে। সো ওই জিনিসগুলো আমাদেরকে, ভুল হতেই পারে, ফেয়ার করতে পারে, চ্যালেঞ্জ না নিলে আমি আসলে নতুন জিনিস তো শিখতে পারবো না, আর নতুন জিনিস না শিখলে গ্রোথ হবে না। ভাই, আমি একটা
সেকেন্ড, কয়েকটা সেকেন্ড আমি একটু ব্রেক নিচ্ছি, একটা ছোট্ট Sure, কাজ sure. করবো। শিওর। ডান ডান। ওকে। পানির মোটর ছেড়ে আসছে ভাই, আমি দুনিয়ার যাই হই ভাষার মধ্যে ইজ্জত নাই ভাই। ওকে, আচ্ছা ভাই, আমরা ওই পার্ট থেকে আবার শুরু করি। থ্যাংক ইউ। গ্রোথ মাইন্ডসেট নিয়ে কথা বলছিলাম ভাইয়া। আপনার কাছে কি মনে হয় প্রত্যেকটা মানুষের, শুধুমাত্র এলএনডি প্রফেশনাল হিসেবে না, আমরা তো মানুষকে ট্রেন করি যে তুমি চিন্তা ভাবনা বদলাও, তুমি এটা পারবে, তুমি করে দেখো, আমরা বিহেভিয়ারাল চেঞ্জ জানি। সো একটা মানুষের এই গ্রোথ মেন্টালিটিটা কীভাবে সে বিল্ড আপ করতে পারে? এটার জন্য আসলে যেটা বললাম যে মানে গাইডেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে এবং আপনার লাইন ম্যানেজারের ভূমিকাও কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। বিকজ আপনি যখন কোনো একটা ভুল করছেন, উনার রিয়াকশনটা কিরকম হচ্ছে এটার উপর আপনার ফিউচারে অনেক ডিসিশন ডিপেন্ড করবে। এখন আপনি যদি দেখেন আপনি সামান্য একটা ভুল করছেন, করতেই পারেন, আপনার নতুন একটা প্রজেক্ট বা নতুন একটা কাজ শিখছেন, কারণ উনি যদি আপনাকে এটা নিয়ে একদম ধুয়ে ফেলে যে তুমি কি করছো, কি শিখছো এতদিন, হ্যান ত্যান অনেক কিছু বলে, তখন কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটা চলে যাবে, আপনার নিজের সেলফ কনফিডেন্স হারায় ফেলবেন। আর আপনার ম্যানেজার যদি বলে ইটস ওকে, তোমার ভুল হতেই পারে, ভুল হচ্ছে স্বাভাবিক, কাজ করতে গেলে ভুল হবেই, বাট এইভাবে করো, আপনাকে গাইড করলো, তুমি আবার ট্রাই করো, নতুন করে আনো। সো ম্যানেজারের বা তার সিনিয়রদের অ্যাপ্রোচটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে। নিজেকেও তো কনফিডেন্ট থাকতে হবে যে আমি কাজ করছি, ভুল হবে, আবার শিখবো, এই ভুলটা আর করবো না, নতুন কিছু শিখবো। বাট আমার সিনিয়রদের এক্সপ্রেশন বা এটাকে কি বলবো, মানে ফিডব্যাকস, তাদের ফিডব্যাক, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট, রিঅ্যাকশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া, আমরা ছোটভাবে আপনার কাছে ফেইলিয়ারের সংজ্ঞা জানতে চাবো। আপনার কাছে কি মনে হয়, হোয়াট ইজ ফেইলিয়ার? ফেইলিয়ার তো আসলে ইটস এ পার্ট অফ লাইফ, আমি যেটা মনে করি। অনেক ফেলেন তো অনেকে অনেক কথা বলছে এবং এক একজন এক এক ভাবে বলা, ইটস এ পার্ট অফ লাইফ। আমি যে কোনো জায়গায় গেলে তো ফেলিয়ার থাকবে। আমার স্টুডেন্ট লাইফে আমি ফেল করেছি, অ্যাজ আ ছেলে আমি অনেকবার ফেল করেছি, অ্যাজ আ ফ্রেন্ড আমি অনেকবার ফেল করেছি, অ্যাজ আ বয়ফ্রেন্ড আমি অনেকবার হয়তো ফেল করেছি, অ্যাজ আ হাজব্যান্ড আমি অনেক সময় ফেল করেছি, অ্যাজ আ বাবা হিসেবে হয়তো মাঝে মাঝে ফেল করি। সো ফেলিয়ার লাইফে থাকবেই, বাট আমি সবসময় আমার লাইফে যেটা এর আগেও বলেছিলাম যে আই ডোন্ট রিগ্রেট, যে এটা হ্যাঁ দুঃখ হতেই পারে, আমি ভাবতেই পারি যে সেরকম না হয়, ওরকম হলে হয়তো ভালো হতো, আমার গাড়িটা তাহলে এখন আর এক্স করোলা না থেকে আমি একটা মার্সিডিজ চালাতে পারতাম, এটা এটা স্বাভাবিক, এই এটা থাকবে। বাট ওটা নিয়ে পড়ে থাকলে তো হবে না যে আমার মার্সিডিজ নাই, আমি গাড়ি চালাতে পারি না, হ্যাঁ এই দুঃখ নিয়ে তো থাকলে হবে না। আমার ফেলিয়ার হয়েছে, হতেই পারে, বাট ওইটা নিয়ে বসে থাকলে তো আমি সারা জীবন ফেলিয়ারই থেকে গেলাম, আমি তো আমার লাইফটা আমি এনজয় করতে পারলাম না। সো লাইফ এনজয় করা ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে। একটা ছোট্ট কোশ্চেন করবো ইন দ্য মিন টাইম। আমি যেহেতু আপনাকে পার্সোনালি চিনি, তো জাস্ট আমার পার্সোনাল ইয়ার জন্য আমি জানতে চাচ্ছিলাম, আপনি একদম শুরুতে মেনশন করেছিলেন যে আপনি অনেক ফ্রিডম, স্বাধীন চেতা মানুষ ছিলেন, আপনি ফ্রিডম পেয়েছিলেন। তারপরে আপনার, আমি রিসেন্ট টাইমসে দিস ইয়ার ইজ নট বিন ভেরি কাইন্ড টু ইউ, ইউ লস্ট ইউর ফাদার। তো আপনার এখন মনে হওয়াটা স্বাভাবিক যে আমার বাবার সাথে হয়তো আমি আরেকটু বেশি সময় স্পেন্ড করতাম, অথবা একটা লাস্ট হাগ আমি আমার বাবাকে দিতে পারতাম, ইউ মাইট ফিল দ্যাট। তো এই জায়গা থেকে কি নিজেকে ফেইলিওর মনে হয়? এই দুঃখটা তো সবসময় মানে আছে, যেহেতু আমি আসলে যেটা বললাম যে চাকরি করার জন্য আসলে আমার তো বাড়ি থেকে দূরে থাকতে হয়েছে। সো অনেক সময় আমার মনে হয়েছে যে আমি হয়তো যদি বাট আমি চেষ্টা করেছি আমার এন্ড থেকে, আমি অনেকবার আমার বাবা মাকে বলেছি আমার এখানে এসে থাকবো, বাট যেটা হয় ওনারা আসলে সারা জীবন ওই আমাদের নীলফামারীতে থাকছেন, ওখানকার যে পরিবেশ আর ঢাকা শহরের পরিবেশ তো অনেক পার্থক্য, খোলামেলা ওনার ওখানকার পরিচিত। সো ওনারা হয়তো আমার এখানে আসছে 2-3 দিন 4 দিন থাকার পর হাঁসফাঁস করা শুরু করছে। যতই আমি ওনাদেরকে পূর্বাচল নিয়ে যাই বা দিয়াবাড়ি নিয়ে যাই, ওনাদের আসলে ওগুলো তো ওনাদের জন্য দেখা, ওনাদের ওই খোলা জায়গা, নদী নালা তো ওনারা দেখেই আসে। তো ওনাদের আসলে ঢাকা শহর খুব একটা ভালো লাগতো না, যদিও আমার বাবা অনেকদিন ঢাকা শহরে ছিলেন, মাঝখানে প্রায় 5-7-8 বছর ছিলেন। বাট এখন আর ওনাদের ওই
ঢাকায় একদমই ভালো লাগে না। আর আমিও যে খুব রেগুলার যেতে পারি, বাচ্চা কাচ্চা হওয়ার পরে অফিসের ছুটি সবকিছু মিলায় খুব যে রেগুলার যেতে পারে সেটাও পারে না। সো ওই মাঝে মাঝে ওই দুঃখটা একটু থাকেও, যে আরেকটু যদি বাবা মাকে যদি আরেকটু বা বাবাকে যদি আরেকটু ইয়ে করতে পারতাম, তো আরো ভালো লাগতো। ওই দুঃখটা আমার মনে হয় সব বাচ্চারই আছে, শুধু আমি না, যে তার বাবা মার সাথে সারা জীবন থেকে আসছে, হ্যাঁ, এখনো থাকছে। তো যাদের বাবা মা চলে যায়, এই এই দুইটা ফিলিংস হয়তো যারা মানে এক্সপিরিয়েন্স না করে তারা বুঝতে পারবে না। এক যেটা হচ্ছে যে যেটা বলেছিলাম, যে বাবা মা না হলে বাবা মায়ের ফিলিংসটা বোঝা যায় না। আরেকটা হচ্ছে আপনজন। আপনজন বলতে আপন বাবা মা, ভাই বোন বা বাচ্চা, মৃত্যু না হলে আসলে ওই ফিলটা যতই আমি পাশের থেকে দেখি, ইউ কান ফিল দ্য ফিলিংস। হ্যাঁ, মানে আপনি ওই হারানোটা আসলে কেউ বুঝতে পারবে না। সো আমার মনে হয় শুধু আমি না, যারাই হয়তো ছোটবেলা থেকে এখনো বাবার সাথে ছিলেন, তাদের 40 বছরই বাবা মার সাথে ছিলেন, তারা বাবা মাকে হারিয়েছেন, যে তাদের মনে ওই আক্ষেপটা সবসময় থাকবে যে আরেকটু যদি করতে পারতাম। এই আক্ষেপটা আমাদের সবার মধ্যেই থাকবে, আপনি যতই করেন ওটা আর কি নেভার এন্ডিং স্যাটিসফ্যাকশন, মানে ওই স্যাটিসফ্যাকশনটা আপনি কখনোই, আলটিমেট স্যাটিসফ্যাকশন কখনোই পাবেন না। সবসময় আমার মনে হবে যে কিছু না কিছু সবার মধ্যে ওই যেটা থাকে, যে আরো যদি করতে পারতাম। এখন হয়তো হারানোর পর অনেক জিনিস রিয়েলাইজেশন আসতেছে। আপনার কি এরকম কোনো অভিব্যক্তি আছে যে আমিও বাবাকে এই কথাটা বলতে পারতাম যদি? সো এরকম কি কোনো কথা আছে? এরকম তো কথা অনেক অনেক কিছুই আছে। যেমন আমার বাবার সাথে তো আমার আসলে ওই ছোটবেলা থেকে একটু, মানে যেটা হয় মার সাথে যত ক্লোজ ছিলাম, আমাদের সময় যেরকম ছিল আর কি, বাবা মানে একটু, বাবার সাথে সবসময় একটা ডিস্টেন্স থাকতোই। হুম। হয়তো মাকে যে জড়ায় ধরে যেটা বলতে পারে, বাবাকে কখনো তো বলতে পারে নাই। বাট যে জিনিসটা হয়তো এখন অনেকখানি চেঞ্জ হচ্ছে, বাবা বাবার সাথে সন্তানদের রিলেশন দেখবেন যে এখন আপনি দেখবেন যে অনেক অনেক অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আগের মতোই না যে বাবা মানে যে ভয়, বাবা মানে একটু দূরত্ব, বাবাকে এটা বলা যাবে না, মাকে দিয়ে বলতে হবে। হ্যাঁ, ওই জিনিসগুলো কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। সো আমার কাছে ওটা মনে হয় যে আসলে বাবার সাথে যদি একটু বসে মানে কথা বলতে হতো, বা বাবা যদি ধরেন আমাকে একটু জড়ায় ধরতো, বা আমি বাবাকে একটু হয়তো বড় হয়ে চেষ্টা করেছি, যখন এই যে লাস্ট টাইম যখন যেতাম, বাবা আসার সময় বা যাওয়ার সময় বাবাকে একটু জড়া ধরে থাকতাম, ইয়ে করে থাকতাম। বাট মনে হচ্ছে যে এটা আরো বেশি করতে পারতাম আগেও যদি করতো, বা ছোটবেলাতেও যদি বাবা আমার সাথে করতো, বা আমি, ছোটবেলা তো আমরা ছোট ছিলাম, বাট বাবা যদি এটা করতো তাহলে হয়তো আমার জন্য আরো ভালো লাগতো। বাট হয় না, ওই সময়কার আসলে সমাজ ব্যবস্থাটাও হয়তো ওইরকম ছিল। যেটা চেঞ্জ হচ্ছে আমার মনে হয় এটা অনেক পজিটিভ একটা চেঞ্জ। বাবা মা দুইজনেই সন্তানের সাথে আসলে একটা ওই রিলেশনশিপ বিল্ড আপ করাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। রাইট ভাই, এই কোয়েশ্চেনটা অনলাইনে সাডেন করার রিজন হচ্ছে এটা। অনেক সময় আমি এই কোয়েশ্চেনটা আমার যে পার্সোনাল ওয়েবিনিয়ার্স অথবা আদার্স সাইটে আমি একটা জিনিস খুবই কমনলি ফেস করি, যে তুমি যে আমাদেরকে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট শেখাচ্ছ, তুমি তোমার রাগ কেমনে কন্ট্রোল করো, তুমিও তো মানুষ, তুমিও রাগো। সো ভাই আপনার কাছে এই কোয়েশ্চেনটা, এইটা হচ্ছে আপনার ইমোশনাল একটা পিক মোমেন্ট, যেহেতু আপনার সাথে রিসেন্টলি ঘটনা ঘটেছে। তো বিইং এ ট্রেনার, আপনি যখন মানুষকে শেখাচ্ছেন আপনার ইমোশনকে চ্যানেলাইজ করতে হবে, আপনি ইমোশনকে গুছাইতে হবে, তারপর আপনার প্রফেশনে আগাই যেতে হবে। সো এই পার্টটায় আপনি বিইং অল দ্য নলেজ অ্যাবাউট দিস থিং, আপনি এই জিনিসটাকে কীভাবে মেনটেন করছেন? আবার পরদিন অফিসে যাওয়া, আবার সেম কাজগুলা করা, এই ইমোশনটা নিয়ে। একটা জিনিস কি, লাইফ গোজ অন। হ্যাঁ, আমরা তো আমাদেরকে ঈশ্বর এইভাবেই আসলে বানাইছি, যে তুমি যতই তোমার বাবা মার সাথে তোমার রিলেশনশিপ হোক, বা হাজব্যান্ড ওয়াইফ, ছেলে ভাই বোন, যেটাই হোক, যত রিলেশন যত গাঢ়ই হোক, একটা সময় একজন আরেকজনকে ছেড়ে যেতে হবে। এবং যে থাকবে সেও একটা সময় গিয়ে স্বাভাবিক, স্বাভাবিক বলতে আমি, অবশ্যই দুঃখ কষ্টটা থাকবে, বাট তাকে মুভ অন করতে হয় একটা সময় গিয়ে, এবং আমরা হয়তো করি। খারাপ লাগে, এই যে এমন না যে আমি বাবার কথা হয়তো মনে পড়ে না, আমার মনে প্রত্যেকটা পদক্ষেপেই মনে পড়ে। আমি হয়তো অফিসে যাওয়ার সময় যখন বাসায় দরজাটা লক করি, তখন আমার মনে আসে আমার বাবা তো বাবা নাই।
হ্যাঁ, এই এই জিনিসটা আছে, বাট আমি কিন্তু এখন সবই করছি। আমি বাচ্চাদের সাথে খেলতে যাচ্ছি, আমি মুভি দেখছি, আমি খাচ্ছি, আই এম ডুইং এভরিথিং, যেটা বাবা মারা যাওয়ার আগেও করতাম, এখনো করছি। বাট ওই ফিলিংসটা হঠাৎ হঠাৎ চলে আসে, মাঝে মাঝে চলে আসে যে এবং আমার হচ্ছে এখনো মনে হয় যে আমি বাড়ি গেলেই তো বাবাকে দেখতে পারবো, এরকম আমার মাঝে মাঝে মনে হয় যে বাবা তো বাড়িতে আছে, গেলেই দেখতে পারবো। বাট যখন খেয়াল করি তখন অনেক শূন্যতা অনুভব করি। বাট আমরা, ঈশ্বর আমাদেরকে এভাবেই বানিয়েছে যে আমরা মুভ অন করতে শিখে যাই একটা সময়, এবং Right. করতে হয়, আদারওয়াইজ আদারওয়াইজ তো আসলে মানে এই মানুষ, পৃথিবীতে এত মানুষ থাকতো না। রাইট। একটু এক্সপ্লোর করলাম এই ব্যাপারটাও, কজ এটা আপনার একদম পিক স্যাডেস্ট মোমেন্ট। আল্লাহ আপনার মাকে আরও হায়াত দিক ইনশাল্লাহ, আপনার সুস্থতা, আপনার ফ্যামিলির সুস্থতা কামনা করি ভাইয়া। সো আমরা একটা জার্নি এক্সপ্লোর করলাম এই পর্যন্ত, যেখানে আপনার এক্সপিরিয়েন্স ছিল, আপনার গ্রোথ পয়েন্ট ছিল, আপনার ফেইলিয়ার্স ছিল, অ্যান্ড অল দ্য থিংস। এখন আমরা একটু কথাবার্তা বলি একটু যেগুলো সাকসেস রিলেটেড। সো প্রথমে শুরু করবো, আপনার কাছে সাফল্যের সংজ্ঞা কি? আমার কাছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে যে মানে আমি আমার স্পেশালি আমার যারা টিম মেম্বার আছে তাদেরকে অনেক প্রায়োরিটি দিয়ে থাকি। সো আমার কাছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে আমি পুরো টিম মিলে যদি আমরা কোনো কিছু সাকসেসফুলি করতে পারি, এটা হচ্ছে আমার কাছে অনেক বেশি সাফল্য মনে হয়, সাকসেসফুল মনে হয়। আর সেলফ স্যাটিসফ্যাকশন, যে না আমি একটা কাজ করছি, আমি নিজে খুশি, আমার ভালো লাগছে, এবং যার জন্য করছি সেও খুশি, আমি নিজেও খুশি, আমরা পুরো টিম টিম মিলেই করতে পারছি। সো ওটা আমার কাছে মানে আলটিমেট সাকসেস মনে হয়। ওকে, সো ইজ দেয়ার এনি ফিউচার থিং? অনেকের কাছে মনে হয় আমি যদি 500 কোটি টাকা কামাইতে পারতাম তাহলে মনে হয় আমি সাকসেসফুল। সো আপনার কাছে কখনো এরকম কোনো ফিলিংস আসছে যে আমি এটা করতে পারলে আমি নিজেকে সাকসেসফুল দাবি করতে পারতাম, অথবা আপনি এরকম এখন তো- দাবি করেন কিনা? এরকম তো প্রায় মনে হয়, যেমন হচ্ছে আমাদের লাইফে তো অনেক রকম মানে টানাপোড়েন থাকেই, হুম। ফিনান্সিয়াল হোক বা যে যে কোনো কারণেই হোক, অনেক কিছু অনেক সময় থাকে। সো তখন সামটাইমস মনে হয় যে ফিনান্সিয়ালি আরো স্টেবল হলে হয়তো আরো ভালো হতো। বাট তারপর মানে আমি এটা চিন্তা করি, ইভেন আমার আহ, আমার এখন একটা পার্সোনাল গাড়ি আছে, পুরাতন গাড়িগুলো আছে। সো আমি একদিন আমার অফিসের গাড়িতে করে, আমাদের অফিসে পিক অ্যান্ড ড্রপ ছিল, সো অফিসের গাড়িতে করে যাচ্ছি, বৃষ্টি হচ্ছিল অনেক তখন। আমি এখনো মনে আছে জাহাঙ্গীর গেটের সিগনালে আমি দাঁড়িয়ে গাড়িটা, তো পাশে একটা প্রাইভেট কারে করে ড্রাইভ করে একজন যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে অফিসে যাচ্ছে রেডি টেডি হয়ে। তখন আমার খুব আফসোস হলো, আমার যদি একটা গাড়ি থাকতো তাহলে আমিও নিজে ড্রাইভ করে গাড়িতে করে যেতে পারতাম। আবার একটু পরে দেখলাম একটা ওই টেম্পু লেগুনা যেগুলো আসে, এগুলো দাঁড়, ওখানে অনেক মানুষ মানে মাথা ঢুকায় আছে যেন বৃষ্টিতে, যারা আর কি দাঁড়িয়ে থাকে পিছনে ওই যে স্ট্যান্ডটায় দাঁড়িয়ে মাথা হুম, ভিতরে হুম। ঢুকায় আছে যেন বৃষ্টিতে না ভেজে। তো তোর মনে হলো ওর থেকে তো আমি অনেক ভালো আছি, আমি অ্যাটলিস্ট আমাকে তো ভিজতে হচ্ছে না, আমার একটা অফিসের গাড়িতে করে আমি ট্রান্সপোর্টে যাতে, ইভেন পাবলিক বাসে আমার যেতে হচ্ছে না। হুম। তো সাকসেস ফেলিওর লাইফে সবকিছু থাকবে, বাট মানে ওই যেটা আছে এটা নিয়ে হ্যাপি থাকাটা আমার কাছে মনে হয় এই শিক্ষাটা মানুষের বা এই রিয়েলাইজেশনটা আসাটা খুব খুব জরুরি। তাহলে দেখা যাবে যে ফেলিয়ারের দুঃখ থাকবেই, সাকসেসের জন্য ক্রেভিং থাকবেই, বাট মনের মধ্যে একটা শান্তি থাকবে, ব্যালেন্স মনের থাকবে শান্তিটা আর কি। ব্যালেন্স ব্যালেন্স থাকবে। হ্যাঁ, আমার অনেক 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 না পাওয়ার অনেক কিছু আছে, অনেক কিছু ফেলিয়ার আছে, অনেক কিছু এখনো চাই আমি, যেমন আইফোন ইউজ করতে পারি না, বাট ওটা নিয়ে আমার দুঃখ নাই, নাইস টু হ্যাভ বাট নট ম্যান্ডেটরি। হ্যাঁ, অনেকের আছে না যে আমার লাগবেই, আচ্ছা, আমার হয়তো এরকম নাই, বাট ইটস নাইস টু হ্যাভ, নট মাস্ট টু হ্যাভ। আমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ফোন করা যায়, ইউটিউব ব্রাউজ করা যায়, গেমস খেলা যায় টুকটাক, আই এম হ্যাপি উইথ দ্যাট। বাট হলে ভালো হতো, আইফোন হলে ভালো হতো, বাট আইফোন নাই দেখে যে আমি অনেক দুঃখ কষ্টে আছি, নট লাইক দ্যাট। আমি এটা তো খুশি আছি, আমার মনে শান্তি আছে, দ্যাট ইজ যাক। ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার কাছে লিডারশিপ মানে কি? It's a very tough question. লিডারশিপ লিডারশিপ মানে হচ্ছে নিজে গ্রো করা, সাথে আমার টিম মেম্বারদেরকে সাথে নিয়ে গ্রো করা একসাথে। হ্যাঁ, আচ্ছা। কারণ আমি এখন সবাইকে বলি যে স্পেশালি যারা ধরেন একদম এজেন্ট লেভেলে বা লেভেল আছে, যে তোমরা অনেক আরামে আছো, হুম। কারণ তোমাদের চিন্তা তোমাদেরই,
তোমরা বা আপনারা আপনাদের চিন্তা আপনাদের 9 ঘন্টা ডিউটি করে কমপ্লিট করে চলে গেলেন, আর কোনো Right. টেনশন নাই। রাইট আর আপনি যখন একজন টিম লিডার হবেন বা ম্যানেজার হবেন, তখন কিন্তু আপনার চিন্তা শুধু আপনাকে নিয়ে না, আপনার পুরো টিমকে নিয়ে। আপনার নিজের পেটও ভরতে হবে, আপনার টিম মেম্বারদের পেটও ভরাতে হবে, এবং ওইভাবেও কাজ করতে হবে যেন সবার পেট ভরে, শুধু Right. একার পেট ভরলে হবে না। Right. সো টিম লিডার হিসেবে বা লিডারশিপ বলতে আমি মনে করি শুধু নিজের জন্য চিন্তা করা না, পুরো টিমের জন্য চিন্তা করা, পুরো টিমের জন্য কাজ করা এবং একসাথে গ্রো করা। শুধু একা গ্রো করলেও হবে না, পুরো টিমকে নিয়ে গ্রো করতে হবে। আর লিডারশিপের আসলে সংজ্ঞা ইটস ভেরি টাফ, এক একজন এক একভাবে দেয় এবং অনেক বড়, অনেক অনেক জটিল জিনিস। আমি জাস্ট আমার মতো করে খুব সাধারণভাবে একটা বলার চেষ্টা করলাম। ভাই ছোট করে যদি বলি একদম স্পেসিফিকলি, ভাই আপনার কাছে লিডারশিপ জিনিসটা যদি কিভাবে পোর্ট্রে করেন, এটা কি একটা পদবি নাকি একটা দায়িত্ব? না, একটা দায়িত্ব ডেফিনেটলি। রাইট পদবি তো অনেক কিছু আছে, বাট ওই যে যেটা বললাম না, যে আমি শুধু আমার কথা এখন চিন্তা করলে হবে না, আমার টিমের কথা চিন্তা করতে আমাকে। আমার টিমে যে আরো 9 জন মানুষ আছে, সো এদের রুজি রুটি, এদের কাজ, যদিও সবকিছু আমার হাতে নাই, বাট তারপরও হ্যাঁ আমাকে তখন অনেক কিছু নিয়ে চিন্তা করতে হবে, একটা ব্যালেন্স করা সবকিছু। টিমের মধ্যে অনেক কিছু, অনেক বিষয় থাকে, সবকিছু তখন শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে না, 10 জন মানুষের কে নিয়ে চিন্তা করতে হয়। সেটা ডেফিনেটলি একটা দায়িত্ব, ইটস নট আ পজিশন। ভাইয়া আপনার সিন্স অনেক টিম ম্যানেজ করেছেন আপনি লাইফে, সো এই ব্যালেন্সটা কিভাবে করেন? কঠোরতা আর সহানুভূতি অথবা সহনশীলতা, সফটনেস অ্যান্ড হার্ডনেস, এই জিনিসটা ব্যালেন্স কিভাবে করেন? একটা জিনিস হচ্ছে কি, সবাইকে হ্যাপি করা ইজ নট পসিবল, কারো পক্ষেই পসিবল না। হ্যাঁ, বাট আমি যেটা করি অ্যাটলিস্ট, মানে আমি এই ফিলোসফিতে বিশ্বাস করে, আমি যেটা অন্যদেরকে করতে বলে আমি নিজেও সেটা মানে ফলো করার চেষ্টা করি। মানে ধরেন আমি আপনাকে বললাম যে এই ফারহান কালকে থেকে শার্ট পরে আসবেন, ফুলতা শার্ট, সুন্দর করে প্যান্ট স্ত্রী করে আসবেন, আর আমি নিজেই যদি ওটা মেনটেন না করি, তখন আমার কাছে মনে হবে যে আপনি আমাকে, আমার হয়তো শুনবেন যে আমি ম্যানেজার হিসেবে বলছি, কারণ মন থেকে হয়তো আপনার এটা আসবে না, আপনি হয়তো বাধ্য হয়ে করছেন। বাট আমার কাছে মনে হয় যদি আমিও ওইভাবে আসি, তাহলে আপনার কাছে ভালো না লাগলেও একটা পর্যায়ে কেউ আছে, তরুণ ভাই নিজেও আসতেছে আর আমাকে দেখো করতে হবে, তাহলে আমরা আসলে করি। তখন হয়তো সবার মধ্যে না হলো ম্যাক্সিমামে হয়তো ওটাকে নর্মালি নিয়ে নেবে, আচ্ছা ঠিক আছে ভাইয়া যেহেতু বলতেছে আমরা করি। বাট আমি, আমার কাছে আমার ফিলোসফি এটাই, আমি অন্যদেরকে যেটা করতে বলবো বা মেনে চলতে বলবো, আমি নিজেও যেন ওটা মেনে চলি সবসময়। আদারওয়াইজ আসলে লিডার কখনোই হওয়া যায় না আমার মনে হয়। ভাই এই বাংলাদেশি কালচারে যত অফিসেস আছে, আপনার কাছে কি মনে হয় যে লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষ এটার অনেকে এটার গুরুত্বটা বোঝে না। একটা একটা সার্টেন লেভেল পর্যন্ত মানুষজন আছে যে এরা হয়তো এটার ওরা অনেকেই ভাবে যে এরা আসলে কোনো মানে খুব একটা ভ্যালু অ্যাড করছে না। বাট এরকম আমি অনেক দেখেছি যে অনেক এক্সিকিউটিভ লেভেলে আছে, দে নো, ওনারা ঠিকই জানে যে না আমার এই টিমটা দরকার, আমার এই টিমটা দিয়ে আমি এই জিনিসগুলো করতে পারবো, দে আর অ্যাডিং দিস টাইপ অফ ভ্যালুস। হ্যাঁ, সো সবচেয়ে বড় চ্যালেঞ্জই আমার কাছে মনে হচ্ছে, এতদিন আমরা কাজ করে আসছি যে বিভিন্ন টিমের সাথে কাজ করে, বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কাজ করে আসছি। সো এই জিনিসটা আমার মনে হয় অনেকেই এটা বুঝতে পারে না যে এলএনডি টিমও অনেকখানি ভ্যালু অ্যাড করছে। আমরা হয়তো সেলস বাড়াচ্ছি না, আমরা হয়তো মার্কেটিং করে যাচ্ছি না, আমরা হয়তো ব্র্যান্ডিং করছি না, বাট আমরা কিন্তু আপনার সেলস স্কিলটা বাড়ানোর ক্ষেত্রে আপনাকে বুস্ট করছি, হেল্প করছি, একটু হলেও ধাক্কা দিচ্ছি। হ্যাঁ, তো এই জিনিসটাই হয়তো অনেকে বুঝতে চায় না, বা এই যে আমরা যে ভ্যালুগুলো অ্যাড করছি এটা অনেকের চোখে হয়তো পড়ে না। বাট মোর অফ এ প্যাসিভ ভ্যালু টাইপের সামথিং। হ্যাঁ, আবার যারা এক্সপেরিয়েন্সড আছে, যারা অনেক কিছু দেখে আসছে, তারা ঠিকই এটা ভ্যালু বুঝে। ওকে ভাই, আপনার কাছে কি মনে হয় লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সবচেয়ে বড় মিথ কি? মানুষ কি ভাবে? মানুষ পশ ভাবে আমাদেরকে অনেক, আমার কাছে মনে হয়েছে। ভাই আমি যতটুকু জানি, আমার জাস্ট অফিসে ঘর মোছার, কাপড় ধোয়া বাদ আমার সব ব্যাপারে এক্সপিরিয়েন্স আছে। ঠিক আছে, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট মানুষ আমাদেরকে হয়তো পশ ভাবে, আমাদেরকে ভাবে আমরা অনেক আরামে থাকি, অনেক আরামে কাজ করি, বাট নাথিং লাইক দ্যাট। এটা আসলে এক একজনের স্ট্রাগলটা এক এক রকম। হ্যাঁ,
আমাদেরটা যতখানি না ফিজিক্যাল, তো তার থেকে বেশি হয়তো সাইকোলজিক্যাল। আমাদেরকে হুম, অনেক কিছু হুম, প্ল্যান হুম। করতে হয়, যেটা হয়তো চোখে পড়ে না, হুম। যেটা হয়তো অন্যান্য ডিপার্টমেন্টে, যেমন ধরুন সেলসে করছে, ও অফিসে দৌড়াচ্ছে, হ্যাঁ, ওই অফিস যাচ্ছে, ফিল্ডে দৌড়াচ্ছে, হ্যাঁ এইচআর হয়তো কাগজপত্র নিয়ে জয়েনিং করাচ্ছে, ইয়ে করাচ্ছে। হ্যাঁ, আমাদেরগুলো হয়তো ওরকম চোখে পড়ে না, বাট আমরাও সাইলেন্টলি অনেক ভ্যালু অ্যাড করে যাচ্ছি। ঠিক আছে, আমি So, পার্সোনালি যেটা বলি ভাই, আমরা লার্নিং এন্ড ডেভেলপমেন্টে যারা আছে আমাদের মনে হয় আমরা হচ্ছে বাড়ির মেজো সন্তান। খাটার ব্যাপারে Right. সবাই আছে, ক্রেডিট হ্যাঁ। নেওয়ার ব্যাপারে এ নাই। রাইট, দ্যাটস কারেক্ট। রাইট ভাইয়া। ভাইয়া কোনো তরুণ প্রফেশনাল যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আমি যদি লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে সাকসেসফুল হইতে চাই, একটা ভালো পজিশনে যাইতে চাই, তো আমার কি কি করতে হইতে পারে? হোয়াট আর দ্য রোড ম্যাপ অর ফ্রেমওয়ার্ক আই নিড টু ফলো? জন্য নিজেকে কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। এক জায়গায় শুধু থাকলে হবে, শুধু প্রেজেন্টেশন স্কিল বা শুধু কন্টেন্ট ডেভেলপমেন্ট নিয়ে থাকলে হবে না, আমার জানতে হবে, অনেক কিছু স্কিল গ্রো করতে হবে। লার্নিং এন্ড ডেভেলপমেন্টের অনেক থিওরিজ আছে, এগুলো জানতে হবে, নলেজ গ্যাদার করতে হবে এবং নিজেকে আপগ্রেড করতে হবে রেগুলারলি। আদারওয়াইজ যেটা বললাম যে এখন যত রকম চেঞ্জেস আসছে টেকনোলজিক্যালি, আমি তাহলে পিছায় পড়বো, আমার আগানো Alright. হবে না। সো নিজেকে চেঞ্জ করতে হবে, নিজেকে আপগ্রেড করতে হবে রেগুলার। এটা সব সব আমার মনে হয় সব প্রফেশনের জন্যই সেম, বাট স্পেশালি আমাদের জন্য আরো বেশি ম্যান্ডেটরি। রাইট। আমরা যেহেতু মানুষদেরকে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সো আমার নিজের স্কিল ডেভেলপ হওয়া ইজ ভেরি Alright. ইম্পর্টেন্ট। রাইট। একটা সেকেন্ড ভাই, আমি জাস্ট মোটরটা বন্ধ করে আসি। শিওর শিওর, প্লিজ। থ্যাংক গড ভাই, এটা লাইভ হচ্ছে না। আমার কাছে কাটার অপশন আছে। আচ্ছা ভাই, আমরা শেষ করে দিব, অনেকক্ষণ আপনি সময় দিচ্ছেন, আর রাতে ঘুমাবেন। আমরা জাস্ট আর কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা শেষ করে দিব। ওকে, এই পার্টগুলো তো শেষ করলাম ভাই। এন্ডিংয়ের পার্টে আমরা কিছু বেসিক জিনিস জানতে চাবো আপনার ব্যাপারে, আপনার ফিলোসফিজের ব্যাপারে। অনেক বড় একটা জার্নি পার করছেন সিন্স চাইল্ডহুড থেকে আজকে এই পর্যন্ত। আরও ইনশাল্লাহ আপনার আল্লাহ আরও হায়াত দিক, আরও ভ্যালু ক্রিয়েট করতে থাকেন মানুষের জন্য, অর্গানাইজেশনসের জন্য। আপনার কি মনে হয় যে 20 বছর পর, আজকে থেকে 20 বছর পরে মানুষ আপনাকে কিভাবে মনে রাখুক? আপনি কি চান? আমার কাছে মনে হয় মানুষ আমাকে একজন মানে ভালো মানুষ, সাপোর্টিভ মানুষ, কোঅপারেটিভ মানুষ হিসেবে মনে রাখুক, এটাই আমি চাই। এমন না যে খুব সাকসেসফুল, ধনী, টাকাওয়ালা এই হিসেবে না। আমি একদম ফ্র্যাঙ্কলি বলছি, দিস ইজ মোর ইম্পর্টেন্ট টু মি। আমি চাই মানুষ আমাকে মানে একজন ভালো মানুষ হিসেবে চিনুক, যে না এই লোকটা অ্যাটলিস্ট কারো ক্ষতি করে না, মানে পারলে হেল্প করে, এই টাইপের আর কি। হ্যাঁ, সো এটাই। একজন লিডার হিসাবে, সিন্স ইউ আর লিডার ম্যানেজিং আওয়ার টিম ইন আ অর্গানাইজেশন, একজন লিডার হিসেবে আপনার সবচেয়ে বড় শিক্ষা আপনার কি ছিল এবং আপনি কোন শিক্ষাটা রেখে যেতে চান? একজন লিডার হিসেবে আমার শিক্ষা হচ্ছে যে ধরেন আমি একটা টিম চালাতে যাই, সো শুরুর দিকে আমি যেই আমরা অনেক রকম ভুল করি, আমারও অনেক ভুল হয়েছে অ্যাজ এ লিডার হিসেবে। সো ইস বায়াসনেসটা অনেক সময় আমাদের মধ্যে চলে আসে, আনকনসিয়াসলি হয়তো অনেক সময় চলে আসে। সো বিং আ লিডার, আমার ওই বায়াসনেস বা কারোর প্রতি এক্সট্রা সহানুভূতিশীল এরকম হওয়াটা একদমই উচিত না। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমরা অনেক সময় আনকনসিয়াসলি অনেক কিছু অনেকভাবে বাস্ট হয়েছে, সেটা লোকালিটির কারণে হতে পারে, হয়তো একই এলাকার রিলিজিয়াস কারণে হতে পারে, একই কি বলে ওটাকে, আইডিওলজির ম্যাচের কারণে হতে পারে, পলিটিক্যাল আইডিওলজির বিষয় হতে পারে। হ্যাঁ, সো অনেক অনেক কারণেই একজনের প্রতি আমার বায়াসনেস হতেই পারে। আমার কারোর সাথে পার্সোনাল রিলেশন ভালো থাকতে পারে, বাট কাজ করার ক্ষেত্রে আমার মনে হয় এই এই জায়গাটাতে খুব, আমি যদি টিম মেম্বারদের কথা বলি, আমি অন্য কিছু বলছি না, টিম মেম্বারদের ক্ষেত্রে মানে পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে আমার মনে হয় যে ফেয়ার থাকাটা খুব ইম্পর্টেন্ট একজন লিডারের জন্য। বায়াস না হয়ে ফেয়ার থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোন লেগেসিটা আপনি রেখে দিয়ে যাইতে চান আপনার এই লিডারশিপ পাস ডাউন করার জন্য?
এটা আসলে এখনো আমার মনে হয় বলার সময় আসেনি, কারণ আমার কাছে মনে হয় এখনো ওই পর্যায়ে আমি যাইতে পারি নাই যে লেগেসি রেখে যাব। বাট আমি আমার টিম মেম্বারদেরকে সবসময় এই জিনিসটাই বলতে চাই যে দেখো, তুমি যেটা করছো আনন্দ নিয়ে করো, এবং যে এক্সাম্পলটা অন্যদেরকে করতে বলছি এটা একটু আগে বললাম, যে সবার আগে নিজে সেটা ধারণ করো। কারণ আমি একটা অ্যাজ আ ট্রেনার বা অ্যাজ আ এলএনডি টিম, আমি যখন ট্রেনার একজনকে শেখাতে যাচ্ছি, আমি নিজেই যদি সেটা ফলো না করি তাহলে এটা আসলে একটা বড় রকম ধোঁকাবাজি হচ্ছে আমার কাছে মনে হয়। হ্যাঁ, কিছু জিনিস আছে যেটা যেটা আমাদেরকে প্রফেশনালিজমের জন্য অনেক কিছু বলতে হয়, ইয়ে করতে হয়, বাট বেসিক কিছু আইডিওলজি থাকা উচিত একটা মানুষের মধ্যে, যেটা আমি কাউকে করতে বলছি বা ফলো করতে বলছি বাট আমি নিজেই করছি না। এটা এটা আসলে হিপোক্রেসি আর কি আমার কাছে মনে হয়। তো এটা আমার কাছে মনে হয় যে এই এই আমি অ্যাটলিস্ট আমার যে টিম মেম্বাররা আছে আমার কাছ থেকে দেখে যেন এই এই একটা জিনিস অ্যাটলিস্ট শিখ, আপনি যেটা বললেন যে শিখতে পারে, এটা হচ্ছে যে অ্যাটলিস্ট তরুণ ভাইকে দেখে এটা শিখছে যে উনি যেটা অন্যদেরকে করতে বলেন বা আরেকজনকে বলে উনি নিজেও সেটা করে বা সেটা মেনে চলে। তো আমার কাছে এটা একটা বড় জিনিস মনে হয়, ইম্পর্টেন্ট জিনিস মনে হয়। ভাই, বাংলাদেশের পার্সপেক্টিভে এলএনডি নিয়ে আপনার সবচেয়ে বড় স্বপ্ন কি? আপনি এলএনডি ডিপার্টমেন্টটাকে বাংলাদেশের কেমন ভাবে ড্রিম করেন বা ওই যেটা বললাম যে আমরা মেজো ভাই না হয়ে অ্যাটলিস্ট বড় ভাই বা ছোট ভাই হতে চাই, মানে কিছু একটা মানে অ্যাটলিস্ট মানুষ মানে ভ্যালু দেয়া, মানে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট অনেকেই করে, যেটা বললাম যে আর আমরা হয়তো আরো বেশি এক্সপেক্ট করি বা ডিজার্ভ করি। হ্যাঁ, সো ওই ওই জায়গাটাতে যে মানুষের হয়তো একটা সময় এই উপলব্ধিটা হবে বা এই রিয়েলাইজেশনটা হবে যে না, দে আর মানে ডুইং গ্রেট, দে আর অ্যাডিং ভ্যালুস এবং উই শুড অ্যাপ্রিশিয়েট দেম। সো এটা অনেকেই করে, আবার অনেকেই করে না। সো আমার মনে হয় একটা সময় সবাই করা শিখবে, এটাই আমি চাই যে একটা সময় আমাদের এফোর্ট গুলো, আমাদের কাজগুলো সবাই অ্যাপ্রিশিয়েট করবে। রাইট ভাই, আপনি যেহেতু অনেকগুলো স্কিলস নিয়ে ট্রেনিং করেন, কমিউনিকেশন স্কিল থেকে শুরু করে ইমোশনাল ইন্টেলিজেন্স পর্যন্ত অনেক ধরনের সফট স্কিলস আপনি শিখান, উইচ ইজ দ্য ওয়ান সিঙ্গেল স্কিল যেটা আপনি একটা চাবির মতো আপনি নতুন তরুণ যারা আছে তাদের হাতে দিতে পারতেন যে আজকে চাবিটা নাও, তুমি এরপর থেকে এই স্কিলটা সব পারবা, তোমার আর ট্রেনিং করার দরকার নেই। সো এই একটা স্কিল কি হবে যেটা সবার জানা উচিত? এটা হচ্ছে সফট স্কিল যদি বলি আমি, তাহলে এটা আসলে মানে এরকম কোয়েশ্চেন আমি কখনো পাইনি, তো আমি একটু সময় নিচ্ছি বলার জন্য, চিন্তা করছি আর কি, যে এতক্ষণ কিন্তু আটকাইনি কোনোটাতে, এটাতে একটু আটকাই গেলাম। এরকম যদি হয় সেক্ষেত্রে বলতে হবে যে কমিউনিকেশনটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা যেহেতু আমি স্ট্রাগল করি এটাতে, আমার কাছে এটাই মনে হবে যে অ্যাটলিস্ট কমিউনিকেশন স্কিলটা সবার অনেক ভালো থাকা উচিত। সো কমিউনিকেশন স্কিল ভালো থাকলে আমরা অনেক চ্যালেঞ্জিং বা অনেক টাফ সিচুয়েশনও খুব সহজে বের হয়ে আসতে পারি। সো আমার মনে হয় কমিউনিকেশন স্কিলটা সবার জন্য খুব ইম্পর্টেন্ট বিল্ড আপ করা। ওকে, থ্রু আউট দ্য জার্নি ভাই, আর বেশিক্ষণ ড্র্যাগ করবো না, থ্রু আউট দ্য জার্নি আমরা অনেকগুলো কোশ্চেন্স করছি, আপনি অনেকগুলো কোশ্চেন্সের সুন্দর মতো অ্যান্সার দিচ্ছেন অ্যান্ড অনেক গুছিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আমি পার্সোনালি অনেক ব্যাপারে এনলাইটেন্ড হয়েছি, স্পেশালি আপনার ওই বড় ভাইয়ের স্টোরিটা, ওই যে বনানী ব্রিজের উপর দিয়ে, দ্যাটস রিয়েলি ফ্যাসিনেটিং। কোনো একটা ট্রেনিংয়ে আই এম গোনা ইউজ দ্যাট স্টোরি। এটা আসলে আসলে মানে ওই যে একটা স্পিচ, এবং উনি নিজেও রিয়েলাইজ করতে পারছে, এবং আমিও কিন্তু পরে গিয়ে নিজের লাইফেও আসলে দেখছি যে আরে আমার পাশে এত গাড়ি ঘোড়া চলে, সবাই কি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে? সবাই এই ব্যাট স্কোয়ার বা গ্রামীণ ফোন, বাংলালিংকে কাজ করে না, আরো তো অনেক জায়গায় কাজ করে। তাহলে আমরা কেন শুধু এই কি বলে এটাকে ট্রেডমার্ক বা ব্র্যান্ড ভ্যালু নিয়েই শুধু পড়ে আছি? না, আমি একটা ব্র্যান্ডে কাজ করি, ব্র্যান্ড অফিসে কাজ করি। হ্যাঁ, তো এই থটটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত মাঝে মাঝে। রাইট, তাই পুরো পডকাস্টের পরে আপনি অনেক এক্সপ্লোরেশন করছেন, আপনি নস্টালজিয়াতেও চলে গেছিলেন, প্লাস আপনার ফিউচার প্ল্যানও কিছুটা শেয়ার করলেন, প্লাস এই অনগোয়িং কিছু জিনিস আপনার নিয়ে কথা বলছেন। এই পুরো পডকাস্টের পরে আপনি তরুণকে কিভাবে রিফ্লেক্ট করতে পারতেছেন? আমার কাছে মনে হচ্ছে আমার মানে অনেক অনেক
কিছুর মধ্যে দিয়ে গেছি যে আপনি বিভিন্ন সময়ের বিভিন্ন সিচুয়েশনে কোয়েশ্চেন করেছেন, তো হয়তো আমি এক বছর হয়তো এত কিছু চিন্তা করি না, হয়তো কোনো একটা খণ্ড বা কোনো একটা জায়গায় কোনো একটা অফিসের পার্ট হয়তো চিন্তা করি, যেমন যেটা বললাম আমার এই 1.5 বছর একটা সময় খুব খারাপ গেছে, কোনো সময় হয়তো ওই চিন্তাটা করি, বাট আজকে অ্যাজ আ হোল আমার কাছে আসলে ভালো লাগছে। স্পেশালি আমার এই ক্যারিয়ারের 14-15 বছরের একটা পুরো স্মৃতিচারণ হয়ে গেল আর কি। এবং আমার একদম শুরুর দিন থেকে ট্রেনিং থেকে শুরু করে আমার ভালো সময় খারাপ সময়, লার্নিং অ্যাজ আ লিডার, আমার কিছু রোলস এবং সবকিছু আমার আমার একটা মানে মেমোরি লেন ঘুরে আসলাম আমি। ইটস আ নাইস ফিলিং। Right. থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আজকে আসছেন and আমি ওই অপরচুনিটি পাইছি। ভাই আপনার এই শুরু থেকে যেদিন থেকে আপনার বোধ হয়েছে এই দিন থেকে অনেক ফেইলিয়ার্স, আপস ডাউনস, মাইন্ডসেট, নতুন শিফট, অনেক কিছু গেছে। আজকে এই মোমেন্টে আপনি তরুণকে যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার পুরো জার্নিটাকে এক লাইনে সামারি করেন, তাহলে কি হবে? আমার লাইফ পুরোটাকে রাইট। হ্যাপি হিউম্যান বিং, আই এম হ্যাপি, ওয়াও, life. আলহামদুলিল্লাহ। রাইট রাইট। আই এম রিয়েলি হ্যাপি। আসলে আমার যেটা বললাম যে মানুষের মধ্যে ওই ল্যাকিংস থাকে, অনেক আকাঙ্ক্ষা থাকে, যেটা বললাম আইফোনের এক্সাম্পলটা দিলাম না, ওইটা একদম আমার লাইফে ওইরকমই। আমার হয়তো মার্সিডিজ নেই বাট কিছু একটা আছে, আমার হয়তো আইফোন নেই বাট একটা ফোন তো আছে, আমার হয়তো অনেক দামি একটা ল্যাপটপ নেই বাট একটা ল্যাপটপ তো আছে, ওই 80 ইঞ্চ টিভি নাই বাট 49 ইঞ্চ তো আছে। হ্যাঁ, তো আমি ওইভাবে কম্পেয়ার করে আই Right. আই আমি হ্যাপি থাকার চেষ্টা করি, বিকজ আমার কাছে মনে হয় হ্যাপি থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইট ভাইয়া, একদম লাস্ট কোয়েশ্চেন, এটা দিয়ে আমরা আজকের পডকাস্ট শেষ করব। সেটা হচ্ছে গত পডকাস্টে আমাদের একজন গেস্ট ছিল অনিক ইশতিয়াক। উনি আমাদের এই পডকাস্টের লাস্টে, হি ইজ এ নেচার প্রফেশনাল, উনি একটা কোয়েশ্চেন করছে। সো এই কোয়েশ্চেনটা আমার দায়িত্ব হচ্ছে পাস ডাউন করা। সো ওনার কোয়েশ্চেনটা হচ্ছিল হোয়াট মোটিভেটস ইউ টু ডু হোয়াট ইউ ডু। সো এই কোশ্চেনটা আমি আপনাকে করলাম, আপনি এটার কাইন্ডলি অ্যান্সারটা যদি দিতেন। হোয়াট মোটিভেটস মি টু ডু টু হোয়াট ডু আই ডু। হোয়াট, ইয়েস। ওই যে যেটা বললাম যে কাউকে শেখাতে পারার যে আনন্দটা, এটা যে শেখায়নি কখনো সে আসলে কখনোই পাবে না। আমার মনে হয় আপনি রিসেন্টলি এরকম একটা এক্সপিরিয়েন্স পেয়েছেন, আপনি একটা সফট স্কিলের ট্রেনিং নিয়েছেন, ইউ Right. গট রিয়েলি সাম অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য টিম Right. অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস। সো আমার কাছে এরকম মোমেন্ট হয়তো অনেকগুলো আসছে লাইফে, যে যেটা বললাম যে এরকম, আমি তো একটা এক্সাম্পল বললাম যে পা ধরে সালাম করছি, এরকম এই সিমিলার টাইপের প্রচুর এক্সাম্পল আছে আমার লাইফে, যে অ্যাজ আ ট্রেনার আমি আমি পেয়েছি এবং আই ফিল রিয়েলি লাকি মাইসেলফ। সো এই জিনিসগুলোই, ছোট ছোট মেমোরিগুলাই হয়তো বড় কোনো অ্যাচিভমেন্ট না, বাট এই ছোট ছোট অ্যাচিভমেন্ট, অ্যাপ্রিসিয়েশন, মেমোরিজগুলোই আমাকে, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এখন যে কাজটা করছি এটা এটা আসলে এই এই ভালো লাগা থেকেই করছি, যে মানুষকে কিছুটা হেল্প করছি। কারণ আমার, যেটা বললাম, আমার ম্যাক্সিমাম টাইমে কাস্টমার কেয়ারে গিয়েছে, এবং আমরা একটা মানুষের ক্যারিয়ারের শুরুতে তাকে আমরা ট্রেন আপ করি, তো তার ক্যারিয়ার স্টার্টিংটা আমরা একটা সুন্দর স্মুথ স্টার্টিং দেওয়ার জন্য আমরা অনেক এফোর্ট দিয়ে কাজ করছি, তাকে একটা সুন্দর স্টার্টিং, ক্যারিয়ারের সুন্দর একটা স্টার্টিং দিচ্ছি। তো এই ভালো লাগাটা অনেক বড় একটা পাওয়ার, এবং এটা 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 অনেক ইন্সপায়ার করে। যে অনেক, যেটা বললাম যে অনেক খারাপ সময় আসছে, এক্সপেকটেশন অনুযায়ী অনেক অ্যাপ্রিসিয়েশন পাই না হয়তো সব সময়, বাট যাদের কাছ থেকে পাওয়া তাদের কাছ থেকে পেয়েছি, আমার পার্টিসিপেন্টদের কাছ থেকে পেয়েছি, এন্ড আই থিংক ইটস মোর দ্যান এনাফ। ওয়াও, দ্যাটস নাইস, দ্যাটস রিয়েলি নাইস। থ্যাংক ইউ ভাইয়া। আমাদের নেক্সট পডকাস্টে অবশ্যই একজন গেস্ট আসবে। সে কোন প্রফেশনের, সে কি করে আমি জানি না, গেস্ট কে আসবে আমি তাও জানি না। সো তার জন্য যদি কোনো কোশ্চেন্স আপনার থাকে, আপনি আমাদেরকে একটা কোশ্চেন করেন, যেটা আমরা লেগেসি হিসেবে তাকে আস্ক করবো, লাইক আমাদের প্রথম পডকাস্টের মতো। রাইট। ওকে, সো ওনাকে আপনি আস্ক করতে পারেন, উনি এখন যে পজিশনে আছেন, হুম। উনি এটাকে ডিফারেন্টলি কখনো চিন্তা করেছেন কিনা, যে ডিফারেন্টলি ওই রোলটা উনি কখনো প্লে করতে চেয়েছেন বা পারেন নাই, বা আমি কিভাবে কোশ্চেনটা করব, যে উনি কারেন্ট রোলটাকেই হয়তো উনি ডিফারেন্টলি ওনার
ইমাজিনেশনে ডিফারেন্টলি কখনো কোনোভাবে প্লে করতে চেয়েছে কিনা, যেটা উনি কখনো পারেন নাই। ওয়াও, আমি যদি এই জিনিসটাকে নর্মালি চিন্তা করি, ফর এক্সাম্পল আমি একজন এলএনডি প্রফেশনাল হিসাবে যে গদবাধা টেকনিক্স আমি ইউজ করি, এর বাইরেও কি কিছু আছে যেটা আমি ইউজ করতে চাইছি কি পারি? চাইছি বা পারি নাই, হ্যাঁ রাইট। ও মাই গড, দ্যাটস এ ভেরি ফ্যান্টাস্টিক কোশ্চেন ভাই। আই এম ডেফিনেটলি গোনা আস্ক, অ্যান্ড এটার অ্যান্সারটা আমি শোনার জন্য অনেক কিউরিয়াস। এটা একটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। থ্যাংক ইউ তরুণ ভাই, আপনার বিজি শিডিউলের মধ্যে থেকে সময় করে আমাদের সাথে আজকে এতক্ষণ দেওয়ার জন্য। আই এম রিয়েলি হ্যাপি সিন্স ইউ আর মাই ম্যানেজার, বাট স্টিল আপনি আমার সাথে এত প্রফেশনালি অ্যান্ড অলসো এত ক্যাজুয়ালি কনভারসেশন করছেন, আমার কাছে খুব ভাল লাগছে। পার্সোনালি আমি অনেক বেশি রিফ্লেকশন পাইছি অ্যাবাউট আওয়ার জার্নি, অ্যান্ড অলসো আপনার কিছু স্টোরিজ, কিছু কোর্স, কিছু আইডিওলজি যেগুলো আমাকে আরও সামনের পথ চলাটা ইজিয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আই হোপ আমার জন্য এবং আমার যারা অডিয়েন্স আছে তাদের জন্য অনেক ভ্যালু আপনি ক্রিয়েট করে গেছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কানেক্টিং উইথ আস। আপনাকে অনেক থ্যাঙ্কস ফারহান। এটা আমার লাইফে একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, নতুন এক্সপিরিয়েন্স। আমি খুব নার্ভাস ছিলাম, আমার ওয়াইফকে বলছিলাম যে কি যে প্রশ্ন, কি বলবো, কিভাবে কথা বলবো না বলবো, বাট আমার মনে হয় যেটাই বলেছি ন্যাচারালি চলে আসছে। এবং আমার কোনো প্রিপারেশনও ছিল না, আই ডিডন্ট নো আপনি কি নিয়ে কোশ্চেন করবেন, এবং আমি যা বলেছি মন থেকে, আমার মনে যেটা ছিল সেটাই বলেছি, ন্যাচারালি চলে আসছে। সো আই হোপ আপনারও ভালো লেগেছে, এবং আপনার যারা দর্শক আছে তাদেরও ভালো লাগবে হয়তো, আশা করি, হোপ সো। আমি নিজেও অনেক এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স।